ত্রিপুরার এমন কোন জিনিসটা যেটা আপনি আগামী 1 বছরে বদলে দিতে চান? মানুষের মাইন্ডসেট। তো বাচ্চাদের কিন্তু এই যে তামসিক এনভায়রনমেন্ট সেটা থেকে প্রোটেক্ট করা খুব দরকার। আমার ফিজিক্যাল বডিতে যদি কোনো সমস্যা না থাকে, আমার যদি কোনো রোগ না থাকে, তাহলে আমি সুস্থ। কিন্তু স্বাস্থ্যের যেটা ডেফিনেশন, স্বাস্থ্য মানে শুধু রোগের অ্যাবসেন্সই নয়, স্বাস্থ্য হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশিয়াল ওয়েলবিং। সে চাণক্য কিন্তু বাচ্চাকে কিভাবে গ্রো আপ করতে হবে সেটার ডেসক্রিপশনেও বলছেন যে বাচ্চার সাথে একদম বন্ধুর মতো। আমি একটু আগেও বলেছি যে 5 to 12 ইয়ার্স বাচ্চারা ডাইরেক্ট কপি করছে। একটা মেডিকেল মিথ যেটা মানুষ এখনো বিশ্বাস করে, চশমা দিলে চোখ খারাপ হয়ে যায়, চশমা একবার ব্যবহার করলে দিন দিন চশমার পাওয়ার বাড়তে থাকে। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে যিনি বসে রয়েছেন তিনি হলেন ত্রিপুরার একজন বিখ্যাত আই সার্জন, আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপক রয়। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার, কেমন আছেন? খুব ভালো। বেশ কিছুদিন আগে আপনি একটা জটিল অস্ত্রোপচার করেছেন এবং সেটা নিয়ে আপনি সংবাদ মাধ্যমেও এসেছেন। ওই ঘটনাটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। সম্ভবত গত ডিসেম্বর মাস গত বছর একটা কাঞ্চনপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রাম থেকে একজন যুবক আমার কাছে আসেন। তো যখন আমি আউটডোরে, সে সময় প্রচণ্ড ভিড়, সরকারি হাসপাতালে আমি রুগী দেখছিলাম। তো আমার প্রথম যে এপিয়ারেন্সটা ওনার, সেটা আমার হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। যে একজন যুবক, একদম কম বয়স, হার্ডলি বোধহয় ওনার 26 বছর বয়স তখন। তো দুজন লোক ওনাকে দু হাতে ধরে নিয়ে আসছে, মানে উনি হাঁটতে পারছে কিন্তু চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না। যে আমি কোন সাইডে আছি সেটাও মানে উনি বুঝতে পারছে না। ওনাকে ভেতরে নিয়ে এইভাবে, উনি একদম কিচ্ছু দেখতে পায় না এরকম। তো ওনারকে যারা নিয়ে এসছে এনে বসালো, মানে বসার জায়গাটা পর্যন্ত ওরা ধরে ধরে বসাতে হলো। মানে উনি কিচ্ছুই বুঝতে পারছে না আর কি, কিচ্ছু পারে না। তো যারা নিয়ে এসছে তারা বলল যে স্যার আমাদের, মানে ওরা কোথাও কোনো সরকারি অফিসে গিয়েছিলেন, সেখানে কোনো সরকারি কর্মচারী ওদের বলছেন যে আপনারা একবার স্যারকে সরকারি হাসপাতালে উনি দেখেন, ওনাকে একবার দেখান, উনি হয়তো কিছু আপনার জন্য করতে পারেন। তো ওরা অনেক আশা নিয়ে আমার কাছে এসছে। তো ওরা দেখালো আমাকে যে বিভিন্ন কাগজপত্র ওদের সাথে আছে। ওনার ডিসেবিলিটি 99% চোখে, মানে উনি কোনোদিন দেখতে পারবে না এরকমভাবে ওনাকে মানে বলা হয়েছে। এরকম উনি বলল যে ওনাকে কোনো চিকিৎসক বলেছেন যে ও জীবনে কোনো দিন দেখতে পাবে না। তখন ওর বয়স 6 বছর। তো বলছে স্যার যখন শুনলাম হয়তো আমি আবার দেখতে পাবো, তো অনেক আশা নিয়ে এসেছি আপনার উপরে এইসব। তো অস্ত্রোপচার যেটা ছিল সেটা কিন্তু খুব সহজ ছিল না। আমি প্রথমে ওনাদের বললাম দেখুন কতটুকু সফল হব সেটা জানি না, কিন্তু আপনারা যদি বাইরে বড় জায়গায় করাতে চান আপনারা যেতে পারেন। তো বললো যে ওদের ওই সামর্থ্য নেই, ওরা টোটালি আমার উপর ডিপেন্ড করে, যে ভালো হোক খারাপ হোক যেটা ওই হোক এখানেই করাতে চান। আর ছেলেটির চোখে দেখলাম জল, সেই চোখের যে অশ্রুবিন্দু সেটা কিন্তু আমার হৃদয়ে যেন একটা কিছু, যে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভাবলাম যে ভগবান যা কিছু দিয়েছে, শিখতে যে স্কোপ দিয়েছে সেটার যদি ইউটিলাইজ এই মুহূর্তে না করি তাহলে আমার চিকিৎসক হওয়া বৃথা। তারপর ওনাকে ভর্তি করা হলো। আমি যে হসপিটালের যে স্টাফরা আছেন, কারণ একটা অপারেশন শুধু সার্জনের উপর ডিপেন্ড করে না। আমরা হয়তো সার্জারির পর যখন সাকসেসফুল হয় সার্জন হাইলাইট পান, তো সেটাতে কিন্তু কোনো সার্জারিতে সার্জন জাস্ট, আমি বলবো যে একটা পার্ট। যারা আনসাং হিরো তারা কিন্তু ওটি সিস্টার, ওটি টেকনিশিয়ান, ওটি অ্যাসিস্ট্যান্ট, ইভেন যারা সুইপিং বা ক্লিনিং করছেন তাদের অবদান সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সেটা ডিসইনফেকশন বলে একটা জিনিস আছে, যে জীবাণু মুক্ত করা। তো সেই জিনিসগুলো যে যদি প্রপারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয়, যে ওটি টেকনিশিয়ান আছে সে যদি প্রপারভাবে অটোক্লেভ না করে, যিনি ওটি অ্যাসিস্ট্যান্ট আছেন, যিনি সেকেন্ড সার্জন আছেন, যিনি সার্জনকে সাহায্য করছেন বা যিনি মেইন সার্জনকে অ্যাসিস্ট করছেন, তিনি যদি প্রপার সব যা যা সার্জনের লাগবে সেগুলো যদি প্রপারভাবে অ্যারেঞ্জমেন্ট না করেন, তো সার্জন কিভাবে একটা সার্জারি সফলভাবে করতে পারেন। এই জন্য যেহেতু সার্জারিটা জটিল ছিল, সবার সাথে কথা বললাম, তো সবাই
রাজি হলেন। হুম। তো ভগবানের আশীর্বাদে আমরা সার্জারি করলাম, প্রথম চোখ, দৃষ্টিশক্তি ফিরে আসলো। আচ্ছা। তো সে অপারেশনের পরের দিনই সে দেখলাম আমি বিকেলবেলা যখন রাউন্ড দিয়ে যাচ্ছি, হ্যাঁ। সে নিজে, আমি যেই দরজা দিয়ে ঢুকেছি হ্যাঁ। সে উঠে পড়লো বিছানা থেকে, উঠে দাঁড়িয়ে গেছে। যে একটা মুখে একটা শিশুর হাসি মতো, মানে প্রাণ খোলা সেই হাসিটা আমি কোনোদিন ভুলবো না। সে এত খুশি। তো তারপর আমি ওকে দেখে যখন নেমে যাচ্ছি, সে দেখলাম মোবাইলে লাইট জ্বালিয়েছে, জ্বালিয়ে সে তার ভাইয়ের সাথে নিজে নিজে হেঁটে যাচ্ছে খাবার আচ্ছা। খেতে। আচ্ছা। এর থেকে মানে আনন্দের কি হতে পারে? তারপর সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চ মাস, এক্সাক্ট ডেটটা আমার খেয়াল নেই, সেকেন্ড চোখটাও আমরা অপারেশন করি। তো এখন উনি যখন যে দেখা করতে আসে, সেই মানে সরলতা ভরা হাসিটা আমার মানে সব থেকে বড় পাওনা। আর সে যখন এসে বলে যে স্যার আপনি পৃথিবীটা নতুনভাবে দেখিয়েছেন, থ্যাংক ইউ স্যার। তো এর থেকে বড় পাওনা চিকিৎসক হিসাবে মনে হয় না কোনো চিকিৎসকের আর কিছু পাওয়ার থাকে। ঠিক। তো সে এখন নিজে কাঞ্চনপুর থেকে যখন তার মনে হয় যে আমাদের সাথে দেখা করবে, সে দুবার এসছে অপারেশনের পর। তো সে নিজে নিজে আসে, কিন্তু কাউকে আচ্ছা, এখন আচ্ছা। আসতে হয় না। সে নিজে সব করতে পারে নিজে, যেখানে আগে তার অ্যাসিস্ট্যান্সের দরকার ছিল, এখন তার কিছুর দরকার হয় না। এখন সে নিজে নিজে সব, ইভেন ট্রাভেল পর্যন্ত একা একা করছে। আচ্ছা, তো সে মানে কখন একদম মানে পুরোপুরি দেখা বন্ধ করে দিয়েছিল, কত বছর 6 বয়সে? বছর, দেখুন ওকে তো আগে আমি দেখিনি। হ্যাঁ, হ্যাঁ। প্রেজেন্টলি ওর বয়স বোধহয় 26। হ্যাঁ। আর যখন ওর ছিল, হুম। তখন ওকে যখন বলা হয়েছিল সে জীবনে দেখবে না কোনোদিন, সেটা বোধহয় 6 বছর 6 বয়স ছিল। বছর বয়স। তো ওই বছরের স্মৃতি মানে ওই সময়কার স্মৃতি তো খুব বেশি একটা মনে থাকার কথা নয়। হুম, তারপর যখন এই অপারেশনের পর যখন আবার নতুন করে হুম, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে পরিচিত হওয়া, হুম, তাদেরকে হুম। দেখা প্রথমবারের মতন, এগুলো নিশ্চয়ই হয়তো আপনার সামনেই হয়েছে। অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল? সেটা হচ্ছে যে তার অনুভূতি যেটা আমি লক্ষ্য করেছি, আমি সেটাই বলতে চাইবো যে প্রথম তার মধ্যে যেমন একটা কোনো হতাশা কাজ করছিল, বিশাল বড় হতাশা কিছু একটা কাজ করছিল। আর এখন তার মুখে যেটা দেখতে পাই, সবসময় হাসি, সবসময় কনফিডেন্স। সেটা তো সেটা তার পরিবারের লোকের সাথে কথাবার্তাই হোক, হুম। কারণ আমি তার পরিবারের লোকজনের সাথে তো খুব একটা সময় দেখিনি। যখন তার হয়তো প্রথমবার যখন নিয়ে এসেছিলেন তার কোনো রিলেটিভ, বা ওয়ার্ডে যখন ছিল তখন তার কোনো সম্পর্কিত ভাই বা ওইরকম কোনো আত্মীয় ছিল, তো ওদের সাথে ইন্টারেকশন প্রথম থেকে একটা ড্রাস্টিক চেঞ্জ, যে এখন কনফিডেন্স আর হ্যাপিনেস। আচ্ছা। আগে যেমন একটা তার মাথায় কিছু একটা অবসাদ সবসময় থাকতো, তো একটা প্রাণোজ্জ্বল কাউকে দেখতে পাই। মানে যতদূর আপনার সঙ্গে কথা বলেছি, আমি দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমাদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তুমি দাদা সম্পর্কই, কিন্তু ওই অনেক সময় প্রোটোকল মেনটেন করতে গিয়ে ভুলবশত মাথা থেকে বেরিয়ে গিয়ে আমি আবার আপনি দিয়ে শুরু করেছি, তাই আমরা আবার আমাদের আগের পুরনো ফর্মেই ফিরে আসছি। দাদা খুব একজন গুণী মানুষ। যতবারই দাদার সঙ্গে বসে গল্প করেছি, শুধুমাত্র এই বিষয়টা ছাড়াও আরো বিভিন্ন দিক সম্পর্কে ওনার অগাধ জ্ঞান রয়েছে, এবং তার পাশাপাশি ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে দাদার অনেকগুলো ভিশন রয়েছে, মিশন রয়েছে। আমরা কিন্তু আজকে সেগুলো নিয়েই মূলত কথা বলবো। দাদা, এবার তোমার কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, একটু মজার ছলেই তোমাকে প্রশ্নটা জিজ্ঞেস করি। ধরো তোমার কাছে এই মুহূর্তে 100 কোটি টাকা রয়েছে, এবং তোমার কাছে সেই রকম প্রশাসনিক কোনো জটিলতা নেই, তুমি তোমার মতন কাজ করতে পারো, তোমার কাছে 3 বছর রয়েছে, তুমি ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থায় ঠিক কি কি পরিবর্তন আনতে চাইবে বা কি কি করবে? জটিল প্রশ্ন। হ্যাঁ, তবে এটা বলবো যে আমি চাইবো যে আমি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, যে আমরা স্বাস্থ্য বলতে যেটা বুঝি যে ফিজিক্যাল ওয়েলনেস, যে বডি, সেই বডিটাতে কোনো রোগের অ্যাবসেন্সকেই আমরা ভাবি স্বাস্থ্য। সেটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। সেই মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। তো সেটার জন্য দরকার রোবাস্ট একটা সিস্টেম। মানুষের মাইন্ডসেট চেঞ্জ করা, কনসেপ্টকে চেঞ্জ করা খুব কঠিন ব্যাপার। তো সেটার জন্য কিছু একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক বানাতে হবে, যেটার মাধ্যমে আমরা বোঝাতে পারি যে স্বাস্থ্য মানে হচ্ছে যে ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মেন্টাল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং। আচ্ছা, যে ওয়ার্ডগুলো বললাম সবগুলি এক একটা বিশাল বড় বড়
সেক্টর, সবগুলি সেক্টরে যখন একটা মানুষ স্যাটিসফাইড থাকবে তখন সে সুস্বাস্থ্যের অধিকারী। তো তুমি জিজ্ঞেস করেছো যে স্বাস্থ্য ব্যবস্থা, তো সবগুলোতেই তাহলে ওয়ার্ক করতে হবে, সেটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে যে আমাদের ইউথকে এই মিশনে ইনভলভ করতে হবে। টাকা থাকলে সেটাকে আমি যে নতুন তথ্য প্রযুক্তি আছে সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে এই যে নলেজটা প্রথমে হবে ওদের যে ইউথ এলিজেবল ইউথদের স্ক্রিনিং করা এবং তাদের একটা আর্নিং এর ব্যবস্থা করা। তারা যে এই মানে যে ইনফরমেশন এবং নলেজ মাইন্ডসেট চেঞ্জ যেটা করবে সেটার জন্য ওদের একটা ট্রেনিং দেয়া, যে ওরা নিজেরা তো হেলদি হতে হবে, ওদের নিজের মাইন্ডসেট ঠিক হতে হবে, রাইট? সেটা আগে ওদের মধ্যে করে ওদের মডেল হিসেবে রেডি করতে হবে। তো প্রথম যারা চেঞ্জ মেকারস ইউথ তাদেরকে আমরা রেডি করব। তো ওটাতে একটা বিশাল খরচা আছে, ওদের স্ক্রিনিং করা, ওদের ডেভেলপড, ওদের ট্রেনিং, মানে এটা সব থেকে টাফেস্ট ব্যাপার। এরা যদি রেডি হয়ে যায় দেন নেক্সট এভরিথিং উইল বি ভেরি ইজি। তো তারপর তাদেরকে আমরা কি করব, যে আমরা সমাজের বিভিন্ন স্তরে একদম ডিপে যেতে আমরা সমাজে ইয়ে করব। প্লাস নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন। ত্রিপুরার যে ওয়েদার, যে এয়ারের কোয়ালিটি, সেটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য ইন কম্প্যারিজন টু আদার স্টেট, স্পেশালি দিল্লির সাথে যদি কম্প্যারিজন করি আমরা স্বর্গে বাস করছি। তো এই যে অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। একটা গ্রাম, এক একটা যে গ্রাম যেগুলো আমরা ভাবি দুর্গম গ্রাম, সেটা কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিং। সেই আনটাচড যে নেচারের বুকে যে গ্রামগুলো আছে সেগুলোকে আমরা ইন্টারন্যাশনাল হাব হিসাবে, যে টুরিস্ট হাব প্লাস ওয়েলনেস হাব হিসাবে আমরা ডেভেলপ করতে পারি। এই যে আমি বললাম যে অন্তত 150-200 ইউথকে আমরা টার্গেটেড করে তাদের ট্রেন করব, তাদের আন্ডারে যদি আমরা ওই লোকাল এরিয়ার ইয়ং যে ছেলে মেয়ে আছেন, ধরুন গন্ডাছড়া গ্রামের প্রত্যন্ত ভেতরে, গন্ডাছড়া এলাকার প্রত্যন্ত গ্রাম যেখানে কোনো ইন্টারনেট নেই, কিছু নেই, সেখানে তারা কিন্তু অর্গানিক লাইফ লিড করছে, যেটা ট্রেডিশনালি। আর ওইটাকেই যদি তারা ওইভাবেই থাকলো, তাদের যে মডার্ন যে ইয়েগুলো আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করার দরকার নেই, সেটাকেই যদি সাইন্টিফিক ওয়েতে অর্গানিক ভাবে এটাকে স্ট্রাকচার করে একটা বিজনেস মডেল হিসাবে যদি প্রেজেন্ট করা যায়, এবং সেটাকে যদি প্রপার যে টার্গেট অডিয়েন্স আছে যারা এরকম অর্গানিক ইয়েতে কর্পোরেট বার্ন আউট থেকে, যে অফিসিয়াল বার্ন আউট থেকে, প্রফেশনাল বার্ন আউট থেকে বাঁচতে যারা খুঁজে বেড়ায় এইরকম কোনো শান্তির ডেস্টিনেশন, তাদের জন্য সেটা কিন্তু স্বর্গরাজ্যের মতোই হবে। তো তাদের এটার মাধ্যমে কানেক্ট করা, তাহলে কিন্তু একটা বিশাল চেঞ্জ হয়ে যাবে ত্রিপুরার আর্থসামাজিক এবং স্বাস্থ্য ব্যবস্থায়। তাছাড়া দেখুন আমাদের যে গভর্নমেন্টের যে হিউম্যান রিসোর্স আছেন যারা, তাছাড়া যেমন আশা কর্মীরা গ্রামের মধ্যে, তারা কত কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হাঁটে আশারা কাজের জন্য। তো তাদেরও যদি এটার সাথে ইন্টিগ্রেট করা যায়, যে এবং আমাদের যে ডাক্তার যারা আছেন গভর্নমেন্ট সার্ভিসে বা বাইরে যারা, তাছাড়া আমাদের বিভিন্ন শ্রেণীর প্যারামেডিক, ত্রিপুরায় এত প্যারামেডিক্যাল কলেজ আছে। হ্যাঁ, ত্রিপুরায় একটা প্যারামেডিক্যাল কলেজ প্রথম ছিল, এখন আরো হচ্ছে। তো এই প্যারামেডিক্যাল কলেজগুলো থেকে কত প্যারামেডিক প্রফেশনাল বেরোচ্ছে, যেমন ফিজিওথেরাপিস্ট বেরোচ্ছেন, নিউট্রিশনিস্ট, সব ধরনের প্যারামেডিকরা আসছেন। তো তারা কিন্তু যে চিকিৎসক দ্বারা আছেন তাদের একটা বিশাল বড় সাপোর্ট হতে পারেন, কারণ প্যারামেডিক ছাড়া চিকিৎসকরা কতটুকু করবেন, কারণ তাদের সবকিছু তো রেডি করে দিচ্ছেন প্যারামেডিকরা। তো তাদেরও প্রচুর কন্ট্রিবিউশন আছে, তারাও আনসাং হিরো। তাদের নিয়ে একটা সেলফ সাস্টেইনড আমরা একটা মডেল ডেভেলপ করতে পারি, যেটাতে আমাদের ইউথ এমপ্লয়মেন্ট গিভার হবে। তো আমি কিভাবে বলছি যে এমপ্লয়মেন্ট গিভার হবে, ধরুন সে বিদেশ থেকে কেউ আমাদের কোনো একটা প্রত্যন্ত গ্রামের একটা ওয়েলনেস হাবে আসলো, সেই হাবে ধরুন দেখা গেল যে কেউ ওভারওয়েট আছেন, তো সেখানে কিন্তু তার যে ট্রেনার যে থাকবে, ওয়েলনেস ট্রেনার,
সে যদি ওখান থেকে কিছু ব্লাড স্যাম্পল যে কালেক্ট করতে হবে, তো যে তার প্যারামিটারগুলো ইয়ের জন্য, বা টেলিকনসালটেশন যেটার মাধ্যমে সে যে ধরুন আগরতলায় আছেন কোনো কার্ডিওলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট, যার ধরুন একজন ডায়াবেটিক রোগী এসছে বাইরে থেকে, তো সে গন্ডাছড়ায় কোনো একটা আমাদের এরকম হেল্প ইয়েতে গেল, তো ওখান থেকে টেলিমেডিসিনের মাধ্যমে এখানে যিনি চিকিৎসক আছেন এন্ডোক্রাইনোলজিস্ট, যে ডায়াবেটিক পেশেন্ট আছে, তার যে ব্লাড রিপোর্টগুলি সেগুলো কিন্তু ওইখানেই করতে হবে গন্ডাছড়ায়, রাইট? তারপর ওটাকে অনলাইন পাঠাতে হবে ওনার কাছে, যে অনলাইন যে মেডিসিন কনসালটেন্ট আছেন। সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে প্যারামেডিক্স, আমি জাস্ট একটা উদাহরণ বললাম, সেটা থেকে একটা ইয়ে হচ্ছে যে উনি যে প্যারামেডিক আছেন ওনার একটা ইনকাম হচ্ছে, প্লাস এটা একটা কনস্ট্যান্ট প্রসেস, প্রচুর পেশেন্ট আসছে, তো এখানে কিন্তু উনি একা করতে পারবে না, তার আন্ডারে আরো এমপ্লয়মেন্ট ওনার ইয়ে করতে হবে, তো এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। যেমন ধরুন একজন ফিজিওথেরাপিস্ট আছেন, সে গন্ডাছড়ার, তো ওখানে পেশেন্ট গেছে, তো ওয়েলনেস সেশনে উনি কারো ক্রনিক নেক পেইন আছে, যে কর্পোরেট এমপ্লয়ি, তো উনি ওনাকে যদি আর্গোনমিক্স এর একটা সেশন নেন, তাহলে কিন্তু ওনার একটা আর্নিং হচ্ছে। এই যে আর্গোনমিক্স নিয়ে বা বিভিন্ন এক্সারসাইজ নিয়ে, যে কর্পোরেট এমপ্লয়িদের সার্ভাইকাল পেইন, ব্যাক পেইন একটা বিশাল বড় সমস্যা, তো সেটাকে নিয়ে উনি যখন ইয়ে করবেন, তো সবাই এখানে ধরুন 100 জন ট্রাভেলার গেছে, 100 জনকে ওনার পক্ষে একা ট্রেন করা সম্ভব না, তো ওনার আরো এমপ্লয়ি দরকার ওটার জন্য, তো উনি এমপ্লয়মেন্ট জেনারেট করছে। তো সবগুলি প্যারামেডিক স্ট্রিমই কিন্তু এটাতে কিন্তু সেলফ সাস্টেইনিং হবে। তো মানে আমরা চাকরি প্রতি যে সবার ইয়ে, সেটা থেকে চাকরি মানে আমরা জব ক্রিয়েটার একটা ইউথ হয়তো ক্রিয়েট করতে পারবো। স্বাস্থ্য ও সুস্থতার রাজধানী, এই টপিকটাকে যদি আমি সামনে আনি, তাহলে ত্রিপুরা এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তোমার ধারণা হচ্ছে যে ত্রিপুরাও একটা সময় এই জায়গাটায় লিড করতে পারে, মানে কখনো কখনো সেটা আমরা যদি কেরালা বা গোয়া সেই জায়গাটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা আরো হয়তো এগিয়ে থাকতে পারি। যে এই যে রিসোর্স ত্রিপুরাতে যা রয়েছে, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, বা কিভাবে আমরা ওই জায়গাটায় পৌঁছাবো? আমাদের অনেকগুলি অ্যাডভান্টেজ আছে যেগুলো গোয়া বা কেরালার নেই। যে গোয়া বা কেরালাতে কি হয়েছে, যে ওদের যে ইকোসিস্টেম আছে সেটা অলরেডি স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড আমি বলবো, সেম প্যাটার্ন, জাস্ট সার্ভিস কোয়ালিটি এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কোনো জায়গায় হয়তো একটা মিডিয়াম, কোনো জায়গায় খুব হাই প্রফেশনাল কর্পোরেট সার্ভিস ডেলিভারি হচ্ছে, কিন্তু যে ডিফারেন্স, যে ইউনিকনেস, সেটা কিন্তু মানে ওখানে ধীরে ধীরে কমে যাচ্ছে। যার ওখানে সবগুলো সেন্টার ইজ অলমোস্ট সেম। কেরালার যেমন ওদের ইউনিকনেস হচ্ছে মানে ন্যাচারোপ্যাথি, যোগা, আয়ুর্বেদ, আর গোয়ার কি হচ্ছে বিচ, আর ওখানে যে বিচ রিলেটেড বিভিন্ন এনজয়মেন্ট। আমাদের এখানে কি অ্যাডভান্টেজ, যে আমাদের এখানে যেটা আছে সেটা কিন্তু টোটালি আনএক্সপ্লোরড। কেরালা বা গোয়ার প্রতি মানুষ মানে সবার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যে ফরেনার্স যারা আছেন বা ইন্ডিয়ারও যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, তারা কিন্তু নতুন কিছু চায়। আর আমাদের ত্রিপুরা হচ্ছে বলতে পারেন যে এমন রিসোর্সেস এখানে আছে, যে আমাদের যে এখানে ধরুন ঊনকোটি, জম্পুই, ঠিক আছে, এগুলো কিন্তু জ্যাম, টুরিস্ট জ্যাম, তো এগুলো আছে। প্লাস আমাদের কি আছে, যে আমাদের ইউনিক কালচার আছে, যেখানে ধরুন আমাদের যে ট্রাইবাল কালচার আছে বা বাঙালি কালচার আছে, সেগুলো কিন্তু নিজের স্বকীয়তা অনেক অংশে বজায় রেখেছে এখানে। তো এই যে কালচার, রিয়েল কালচারের সাথে এক্সপোজার, সেটা কিন্তু আমরা একটা ইউনিক আমাদের ইউএসপি হতে পারে। তো আমরা এইভাবে কিন্তু এই জিনিসটাকে প্ল্যান করলে অনেক আমরা এগিয়ে যাব, যে কালচারটাকে আমরা সামনে রেখে এগোতে পারি। আর আমাদের যে ট্রেডিশনাল ফুড আছে, যেগুলি হেলদি ট্রেডিশনাল ফুড আছে, সেগুলোকেও সামনে রেখে আমরা এগোতে পারি। তো এই দুটো জিনিসকে যখন ক্লাব করে আমরা সেটাকে গভর্নমেন্টের সাহায্যে যদি আন্তর্জাতিক যে ট্যুরিস্ট আমাদের একটা নতুন যেটা একটা ভারতের ইয়েতে বিকশিত হচ্ছে, সেটা হচ্ছে যে মেডিকেল ট্যুরিজম। এক্স্যাক্টলি। তো মেডিকেল ট্যুরিজমের ইয়েতে
আমরা কিন্তু এটাকে ক্লাব করে একটা বিশাল সংখ্যক মানুষকে আকর্ষিত করতে পারি। এই মেডিকেল ট্যুরিজম টার্মটা যেহেতু উঠে আসলো, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন, বিষয়টা কি? মেডিকেল ট্যুরিজম মানে একদম সাধারণ ভাষায় বললে যে চিকিৎসা খরচ ভারতে কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে ডেভেলপ কান্ট্রিজ তাদের থেকে অনেক কম, আর কোয়ালিটি অলমোস্ট সিমিলার। কি হয়, বিদেশ থেকে অনেক মানে যারা কম খরচে কোয়ালিটি চিকিৎসা নিতে চায় তারা কি করছে যে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে যেখানে তারা কোয়ালিটি এশিওর্ড সার্ভিস পাচ্ছে, যেখানে তাদের কোনো সন্দেহ নেই যে এখানে সার্ভিস কোয়ালিটি নিয়ে প্লাস সার্ভিস মানে প্রাইসটা অনেক কম। তো তারা ইন্ডিয়া এই জন্য একটা ডেস্টিনেশন ওদের হয়ে গেছে। তো মানে ওরা ফরেনার্সরা আমাদের দেশে এসে চিকিৎসা নিচ্ছে মানে অনেক ওদের এক্সপেন্স কমানোর জন্য। আর সেই সাথে কি হচ্ছে যে ওরা যখন আসছে তো একটা ওরা তো আসছে এখানে ট্রাভেলার হিসাবে, ট্রাভেল মানে তো এটাতে আমাদের কি হচ্ছে যে ট্যুরিজম যেটা সেটাও বুস্ট হচ্ছে। প্লাস তো এটাতে আমাদের ত্রিপুরার ইউনিক অ্যাডভান্টেজ কি হতে পারে, আমরা যে ট্যুরিস্ট হাব সেই ট্রিটমেন্ট সেন্টারগুলোকে যদি আমরা সেই এর সাথে ক্লাব করতে পারি সেটা একটা বিশাল বড় মানে একসাথে আমার স্বাস্থ্য কভার করছে তার পাশাপাশি ট্যুরিজমটাও কভার করছে। এক্স্যাক্টলি, ত্রিপুরাতে যদি আমরা এই ইউনিকনেসটা আনতে পারি, এক্স্যাক্টলি এটা একটা খুব ভালো অপরচুনিটি আমাদের জন্য, আমরা যদি এটা ক্রিয়েট করি। এক্স্যাক্টলি আমাদের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থাটা রয়েছে এটার মধ্যে আমরা দেখি যে মানে মোস্ট অফ দ্য টাইম আমাদের যে রোগের সিমটমস মানে কোনো একটা ডিজিজ যদি হয় আমার, তাহলে সিমটমস গুলো হয়তো কিওর হয়ে যায়, কিন্তু মানুষটা যে মানুষটাতে রোগটা হলো তা হয়তো কিওর হয় না অনেক সময়। তো এই যে আমাদের সুস্থতা নিয়ে যে আমাদের একটা মিথ রয়েছে, এই মিথটাকে অ্যাকচুয়ালি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা আপনি কিভাবে দেখবেন? সুস্থ বা সুস্বাস্থ্য দুটো সম্বন্ধে ক্লারিটি থাকা আমার মনে হয় সবার খুব দরকার। ব্যাপার হচ্ছে আমাদের এখন কি কনসেপ্ট যে আমার ফিজিক্যাল বডিতে যদি কোনো সমস্যা না থাকে, আমার যদি কোনো রোগ না থাকে তাহলে আমি সুস্থ। কিন্তু যেটা স্বাস্থ্যের যেটা ডেফিনেশন, আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থারই যেটা ডেফিনেশন আছে সেটাকেই হাইলাইট করতে চাইবো। তো সেটাতে কি বলছে সেটা একদম খুব সিম্পলিফাইড একটা, আমি কোনো কমপ্লেক্স ডেফিনেশনে যাচ্ছি না বা যেতে চাইছি না, ওই জন্য আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেফিনেশনটাকে কোট করছি। যে ওখানে বলা হয়েছে স্বাস্থ্য মানে শুধু রোগের অ্যাবসেন্সই নয়, স্বাস্থ্য হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশিয়াল ওয়েলবিং। শেষেরটার উপরে আমি আরো বেশি স্ট্রেস দিতে চাইবো যে আমরা ফিজিক্যালটা আমাদের 99% মানুষ ভাবেন যে ফিজিক্যাল কোনো সমস্যা নেই মানে সুস্বাস্থ্য, মোটেও না। বাকি 1% হয়তো ফিজিক্যাল আর মেন্টাল দুটোর উপর ইয়ে করেন যে শারীরিক বা মানসিক কোনো সমস্যা নেই মানে সুস্থ, কিন্তু তাও না। সোশিয়ালটাও ভেরি ইম্পর্টেন্ট, ফিজিক্যাল, মেন্টাল এবং সোশিয়াল ওয়েলবিং, এই তিনটে মিলে যদি কারো একুরেট থাকে তাহলেই সেটা হচ্ছে সুস্বাস্থ্য। তো সেটাকে যদি আরেকটু সহজভাবে বলি যে হেলথ নিয়ে সুস্থ মানে কি সবাই বুঝি, সেটা নিয়ে কথা বলার দরকার নেই। মেন্টাল কি সেটা যে হেলথ সেটা নিয়েও আশা করি কিছু বলার দরকার আছে কি? আজকাল সবাই মেন্টাল হেলথ নিয়ে খুব সচেতন হয়েছে ইদানিং কালে, মানে আজকে থেকে এক দশক আগে হয়তো ব্যাপারটা অতটা ছিল না, এখন লোক এটা নিয়ে কথা বলছে। কিন্তু সোশিয়াল ওয়েলবিংটা কিন্তু এখনো আনএক্সপ্লোরড। আরো কিন্তু অনেকগুলি পিলার আছে, আমি তিনটে নিয়েই কথা বলবো। তো সোশিয়াল ওয়েলবিংটা বলছি, যেমন ধরো তোমার কোনো শারীরিক সমস্যা নেই, তোমার মেন্টাল যে স্টেবিলিটি বা মেন্টাল এভরিথিং ওকে, কিন্তু যেখানে তুমি আছো সেখানে ধরো সামাজিক কারোর সাথে তোমার কানেকশন নেই, তুমি আইসোলেটেড ভাবে আছো, ঠিক আছে, কারোর সাথে যোগাযোগ নেই, তুমি কোনো কন্ট্রিবিউটরি কিছু করছো না, বা কোনো নিজের এক্সপেকটেশন যে আমি পাবো ইন রিটার্ন কিছু, সেরকম কিছু ছাড়াই তুমি কিছু কন্ট্রিবিউট করছো না, সেটা হয়তো এনভায়রনমেন্টের প্রতি বা কোনো মানুষের প্রতি বা যে কোনো ক্রিয়েচারের প্রতি তুমি যে তাকে কোনোভাবে সেলফলেসলি তাকে সাপোর্ট করা সেরকম কিছু করছো না। বা তোমার ধরো যে কোনো চ্যারিটেবল কোনো ওয়ার্কের সাথে তোমার কানেকশন নেই, তুমি হয়তো তোমার ওয়েলথ পুরো যা তুমি চাও সব তোমার কাছে অ্যাচিভ হয়ে গেছে, তোমার ধরো ফিজিক্যালি তুমি পারফেক্টলি ফিট, মেন্টালি তুমি সাউন্ড, তাহলেও কিন্তু তোমার একটা সময় হতাশা তোমাকে গ্রাস করবেই। সেটা নিয়ে একটা রিসার্চ হয়েছিল যে মানুষের যে নিড
সেটার একটা পিরামিডের মতো, সেটাকে স্ট্রাকচারে, পিরামিডের মধ্যে অনেকগুলো স্ল্যাব আছে। মানুষ যখন বেসিক যে স্ল্যাবগুলি যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান সেগুলোকে অ্যাচিভ করে নেয়, তারপর তার মেন্টাল ওয়েলবিং এর তার দরকার হয়, ফিনান্সিয়াল ওয়েলবিং সে যখন একুয়ার করে নেয়, তখন তার মধ্যে কিন্তু একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। তখন তার মধ্যে সেই যদি সে সোশিয়াল ওয়েলবিংটা সে না পায়, তাকে হতাশা গ্রাস করবেই। সেই সোশিয়াল ওয়েলবিং, এখন তুমি প্রশ্ন করতে পারো যে কিছুদিন আগে একজন ভদ্রলোকের কথা হয়েছে, যে আমার নামটা মনে হচ্ছে না, যে উনি একটা আইল্যান্ডের মধ্যে একা ছিলেন, ওই আইল্যান্ডের মধ্যে কিছু ছিল না, ওখানে উনি একটা ফরেস্ট ক্রিয়েট করেছেন, আর উনি মানে ওটাকে একদম একটা প্রচুর প্রাণীর সেখানে বাসস্থল সৃষ্টি করেছেন। তো তুমি বলতে পারো যে ওখানে ওনার কেন ডিপ্রেশন হলো না? কারণ উনি, আমি কি বলেছি যে কন্ট্রিবিউশনটা শুধু যে মানুষের প্রতি সেটা না, সেটা প্রকৃতির প্রতিও হতে পারে, সেটা কোনো জীবজন্তুর প্রতিও হতে পারে। তো ওরা প্রকৃতিকে কত বড় কন্ট্রিবিউশন করেছে, মানুষ, জীবজন্তু, কত রকমের জীবজন্তু ওখানে আশ্রয় পেয়েছে, যেটা আগে ওখানে ওরা কিছুই ছিল না, ওই রকম কিছু কন্ট্রিবিউটারি কিছু, যেটা রিয়েলি মেক সেন্স টু ইয়োর ইনার সেলফ, এরকম কিছু করার একটা স্কোপ যখন থাকবে। এখন যেমন ওদের প্রতি, ওরা ধরুন কোনো একজন ব্যক্তি আছেন যে সোশিয়াল ইয়েতে ইনভলভড, কিন্তু তার এগেনস্টে কনস্ট্যান্ট কনস্পিরেসি হচ্ছে যে সে ভালো করছে বলে, তো তার কি সেখানে ভালো থাকা সম্ভব? সে বাইরে থেকে সব, তার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ওইটা টক্সিক এনভায়রনমেন্ট। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে এনভায়রনমেন্ট। আর হার্ভার্ড থেকে একটা স্টাডি হয়েছিল যে মানুষের যে আয়ু, যেটা লংজিভিটি, যেটা সেটা ওই স্টাডিতে পাওয়া গেছে কি, যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইমোশনাল ওয়েলবিং। ওকে, তো সুস্বাস্থ্য বলতে আমরা যে যদি বুঝি বডির ভালো এরকম না, সুস্বাস্থ্য বলতে আমরা সকালবেলা ওঠা থেকে, সেটা একটা রিচুয়াল বলতে পারো, যে সকালে উঠে আমরা কি করছি, কিভাবে ফ্যামিলি মেম্বারসদের সাথে বিহেভ করছি, সেটা থেকে শুরু করে যা কিছু করছি, সেটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের স্পেকট্রাম, টোটাল সুস্বাস্থ্যের স্পেকট্রাম। এখন কেউ হয়তো স্বাস্থ্যের দিকে ভালো, মানসিক দিক দিয়েও ভালো, সমাজেও কন্ট্রিবিউট করছে, কিন্তু বাড়িতে গিয়ে নিজের বাচ্চার সাথে সময় দিতে পারছে না, সেও প্রপারলি সুস্থ নয়। কারণ তার বাচ্চার প্রতি যে তার রেসপন্সিবিলিটি আছে, সেটাও তো তার অবশ্যই কোনো একটা জায়গাতে হচ্ছে। হ্যাঁ, তো সেটা সবগুলোর ব্যালেন্স যখন হবে, তখনই পারফেক্ট সুস্বাস্থ্য হতে পারে। যেহেতু ফ্যামিলির কথা উঠে আসলো, এবার একটু যদি ফ্যামিলির প্রশ্নগুলো জিজ্ঞেস করি, তুমি হয়তো যখন বাইরে থাকছো তখন একজন সার্জন, একজন আই স্পেশালিস্ট, ডক্টর, কখনো কখনো সমাজসেবাও করছো, বিভিন্ন চ্যারিটেবল কাজের সঙ্গে নিজেকে ইনভলভ করছো। যখন তুমি বাড়িতে ফিরছো, তখন অ্যাজ এ ফাদার তুমি কিরকম ভাবে তোমার চিলড্রেনদের সঙ্গে অ্যাডজাস্ট করো, বা ওদেরকে কিভাবে তুমি তখন দেখো বা টাইম দাও? এই জিনিসটার ক্ষেত্রে আমি বলবো, সদ্গুরুর একটা কোট আমার মনে পড়ে, আচ্ছা, যেটাকে আমি ফলো করি, যে উনি বলেছেন যে প্যারেন্টিং এর সময় নেভার জাজ ইউর সেলফ অ্যাজ দেয়ার মেন্টর, ইউ আর ব্লেসড দ্যাট ইউ গট দ্য অপরচুনিটি টু হেল্প দেম ইন দেয়ার ফ্লারিশমেন্ট অফ দেয়ার ইনহেরেন্ট ট্যালেন্টস। তো আমি এই কথাটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল, যে আমি ওদের যে স্পন্টেনিয়াস যে নেচার, সেটাকে ট্রাই করি যে একটা শেপ দেয়ার। আমি নিজে থেকে ওদের উপর কিছু চাপিয়ে দেই না, বলতে পারো ওদের সাথে যখন থাকি তখন আমি নিজে একটা বাচ্চার মতোই বিহেভ করি। আচ্ছা, চাপিয়ে দেওয়াটা আমি পছন্দ করি না। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার মনে হয়, যেখানে মনে হয় যে কিছু কারেকশনের দরকার আছে, তো সেখানে আমি কিন্তু কোনো সময় ওদের উপর যে এটা করতে হবে, এটা করো, এইভাবে কোনো সময় বলাটা পছন্দ করি না। কিছু স্টাডি আছে যেটা শো করে যে 5 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যারেন্টরা যদি শেখাতে চায়, তো সেটা হচ্ছে নিজে করতে হবে, অটোমেটিক বাচ্চারা সেটাকে কপি করবে। সেটা হচ্ছে যে বেস্ট মডেল টু ইমপ্লান্ট এনি হ্যাবিট ইন দেম। তো আমি সেটা ফলো করি 5 থেকে 12 বছরের মধ্যে, এই সময়টা মেনটেন করতে হবে। একটা প্রশ্ন এই সময় মাথায় হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি, শিশুরা ধরো কোনো কারণে মিথ্যে বলতে শুরু করলো, বা
ওরা হয়তো নিজেদেরকে এক্সপ্রেস করতে পারছে না, নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে। এক্স্যাক্টলি। ধর এমন যদি কোনো একটা সিচুয়েশন হয়, তখন তুমি তাকে কিভাবে হ্যান্ডেল করবে, বা তুমি কিভাবে বুঝতে পারবে যে ও আদৌ এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা আসলে কি ইন্ডিকেট করে তোমার মতে? এই জিনিসটা যে হচ্ছে, সেটা একটা শিশু যখন বড় হয়, হি অর শি ইজ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোরিং দ্য ইমোশনগুলো যেগুলো আছে সেগুলোকে তারা এক্সপ্লোর করছে, কিন্তু ইমোশনগুলোকে কোনটা কি ইমোশন সেটাকে তারা কিন্তু জানে না, সেটা সম্বন্ধে তারা জানে না, সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় বা ইমোশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও তারা জানে না। তো এটা থেকেই কিন্তু যে প্রবলেমটা বললে সেটার অ্যারাইজ করে। আর সেকেন্ড, বাবা মায়ের ক্ষেত্রে কি হয়, এই যে সিম্পল যে সাইকোলজিক্যাল যে বা নিউরো লিঙ্গুইস্টিক যে বিহেভিয়ারাল মানে প্যাটার্ন, সেটাকে অনেক প্যারেন্টই বুঝতে পারেন না। তো তারা কি করেন, রিঅ্যাক্ট করেন। বাচ্চা মিথ্যে কথা বললো, সাথে সাথে বকাবকি শুরু। হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো, বা তুমি এত খারাপ, তোমাকে ভালোবাসবো না, হ্যাঁ, বা তুমি আমার ছেলে বা মেয়ে হতে পারো না, আমি তো মিথ্যা কথা বলি। এরকম কি হয়, এটা ডেট্রিমেন্টাল এফেক্ট হয়, তাদের ইমোশনটা ডেভেলপ হচ্ছে সে সময়, কিন্তু এরকম করলে এটা ডেট্রিমেন্টাল এফেক্ট হবে ইমোশনাল কোশেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখন তুমি হয়তো জানো যে যে বড় বড় কর্পোরেট কোম্পানি, সেগুলোতে স্কিল আর উইলের সাথে সাথে আরেকটা জিনিসের উপর ওরা প্রচন্ড ফোকাস করে, সেটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট কতটুকু আসছে ওদের। আগে আমরা কি শুনতাম, আইকিউ, হ্যাঁ, এখন হচ্ছে ইকিউ, ইমোশনাল কোশেন্ট। তো ইমোশনাল কোশেন্ট কিন্তু আগের যারা আমাদের সমাজের ছিলেন তাদের কিন্তু অনেক হাই ছিল। কেন? কারণ আমাদের সমাজটা স্ট্রাকচারড ওইভাবে ছিল। এখন কি হয়েছে, যে একটা ট্রানজিশন ফেজ, ওয়েস্টার্ন আর ইস্টার্ন দুটোর মিক্সচার। টিভিতে এত ইনফরমেশন চারদিকে, তো শিশু চারদিক থেকে ইনফরমেশন নিচ্ছে, তার যে ইন্টেলেক্ট সেটা কনফিউজড হয়ে যাচ্ছে, কোনটা রাইট কোনটা রং কিছু সে জানে না। একটা প্রোগ্রাম, একটা কম্পিউটারের মধ্যে আপনি সব ডাটা ফিড করে দিচ্ছেন, সেটাকে প্রপার ভাবে প্রোগ্রামিং করা নেই, তো যা হবে সেটাই হচ্ছে। তো সে বিভিন্ন অ্যাবনর্মাল বিহেভ করছে। তো প্যারেন্টরা আবার কি করছেন, ওকে বকাবকি করছেন, আরো রং ইনপুট যাচ্ছে, ফলে বিহেভিয়ারাল প্রবলেম এখন যে সৃষ্টি হচ্ছে, বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন আসছে। প্যারেন্টদের কিন্তু এটাতে খুব সতর্ক হতে হবে, যে তারা কিন্তু যে রিয়েক্ট করা থেকে ইনডাইরেক্টলি ওদের জিজ্ঞেস করতে হবে যে ওর কি সিচুয়েশন, কি মনে হয়েছিল তখন, যে সে ইয়ে করলো, সেটা ভালো খারাপ কিছু ওকে বলার দরকার নেই, জাস্ট টু এক্সপ্লোর যে ওর মনে ওই সময় কি হয়েছিল। ওটা যখন বের করা যাবে, দেন যেটা বললাম, নিজে পড়া, নিজে এমন কিছু একটা ট্রায়াল গেম হতে পারে। বাচ্চাদের শেখানোর আরেকটা খুব ইজি পদ্ধতি হচ্ছে যে গেম খেলার মাধ্যমে। এখন এত বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আমি বলছি না কম্পিউটার গেম, সেটা সিম্পল নিজে ক্রিয়েটেড একটা কিছু হতে পারে, একটা চ্যালেঞ্জ হতে পারে, যেটা বাচ্চা ভালো পায়। যে বাচ্চাদের বিভিন্ন পছন্দের জিনিস থাকে, কেউ যেমন পার্কে গিয়ে মানে ঝুলতে ভালোবাসে, কেউ স্লাইডারে চড়তে ভালোবাসে, কেউ দৌড়াতে ভালোবাসে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ লাফাতে ভালোবাসে, কেউ বসে বসে গিটার বাজাতে, কেউ বসে আঁকতে ভালোবাসে, কেউ মাটির মূর্তি বানাতে ভালোবাসে। তার যে ইনহেরেন্ট আছে, ওইটা রিলেটেড কোনো গেম প্ল্যান করে তাকে ওই তার প্লাস ইমোশনাল গেম এখন প্ল্যান করা যায়। যদি নিজে কেউ না পারেন, গুগলে প্রচুর গেম আইডিয়া, ইমোশনাল গেম ফর কিডস, অনেক কিছু আইডিয়া পাওয়া যায়। এই যে তুমি গেমের কথাটা বললে, আমি এই কারণে প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে এইগুলো কি মানে এই যে বাচ্চাদের মানে বড় করার যে পদ্ধতিটা, এগুলো কি সময় সময় পরিবর্তন হতে থাকে? কারণ কি আমি যদি আমার ছোটবেলাটার কথাতে ঢুকি, তখন হয়তো এই গেমের ব্যাপারগুলো কিছু ছিল না। হ্যাঁ, তখন আমি যেটা পেয়েছি, আমি যদি আমার ছোটবেলাটার কথা বলি, আমাদের ঘরে অনেক রকমের বই ছিল। ধরো ঈশপের গল্প সমগ্র, উপনিষদ, ছোটদের উপনিষদ, ছোটদের রামকৃষ্ণ, ছোটদের বিবেকানন্দ, আমি এগুলো পড়তাম। এগুলো পড়ে পড়ে ধরো যেই জিনিসগুলো
আমি তখন উপলব্ধি করেছি বা পরবর্তী সময়ে আজকের দিনে দাঁড়িয়ে যখন ভাবি যে আচ্ছা আমার এই থট প্রসেসটা কেন জেনারেট হলো, আমি ছোটবেলায় ওইটা পড়েছিলাম, ওইটার থেকে বোধহয় সাবকনশিয়াস মাইন্ডে কিছু একটা পড়েছে এবং আজকের দিনে আমি এটা হয়ে উঠতে পেরেছি। এখনকার বাচ্চাদের তো পড়ার হ্যাবিটটা অনেকটাই চলে গেছে, শুরুর থেকেই মোবাইল গেম, বা বাচ্চা খেতে যন্ত্রণা করছে তাকে একটা মোবাইল দিয়ে দাও। এবং টু বি ভেরি অনেস্ট, আমি যখন থেকে পডকাস্ট করছি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 3জন প্যারেন্টসের আমার কাছ থেকে, মানে তাদের কাছ থেকে রিকোয়েস্ট এসেছে যে সিদ্ধার্থ তুমি মোবাইলটা নিয়ে একটা কিছু করো, মানে এখনকার বাচ্চাদেরকে সামলানোটা খুব দায় হয়ে উঠেছে। এটা নিয়ে তুমি কি বলবে যে এটাকে কিভাবে ডিল করা উচিত বর্তমান প্যারেন্টসদের? তোমার প্রশ্নের বোধহয় দুটো পার্ট রয়েছে। হ্যাঁ, প্রথম পার্টে জিজ্ঞেস করেছো যে আগের প্যারেন্টিং আর এখনের প্যারেন্টিং কি আলাদা, বা প্যারেন্টিং কি সময়ের সাথে চেঞ্জ হয়। আর দ্বিতীয় প্রশ্ন করেছো যে মোবাইল থেকে যে মানে আমরা ফিডিং, মোবাইল দেখিয়ে ফিডিং, সেটা সম্বন্ধে। তো প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাইবো, দেখো আমি প্রথমেই বলেছি যে আমাদের আগের যারা ছিলেন, আমাদের বাবা মা বা তারও আগের জেনারেশন, ওদের ইকিউ অনেক স্ট্রং ছিল। আর এখনের মতো ডিস্ট্রাক্টিং এনভায়রনমেন্ট ছিল না। মোবাইল, টিভি, বিভিন্ন মানে অ্যাডভার্টাইজমেন্ট বা স্কুলের এনভায়রনমেন্ট সবকিছু ডিফারেন্ট ছিল। ওগুলো মোর কন্ডাক্টিভ ছিল, এখন হচ্ছে ডিস্ট্রাকটিভ। তো বাচ্চা সে একটা মানে তার ব্রেনটা নতুন ইনফরমেশন চায়, নতুন নতুন কিছু শিখতে চায়, তার ইনহেরেন্ট একটা ট্যালেন্ট, সেটা সবার মধ্যে, তোমার মধ্যেও ছিল, আমার মধ্যেও ছিল। তো তুমি বলেছো যে তোমার বাড়িতে অনেক বই ছিল, হ্যাঁ আমার বাড়িতেও সেম ছিল। আমার বাড়িতে ইতিহাসের বইয়ের প্রচন্ড মানে প্রচুর কালেকশন ছিল। তো আমি গল্পের বইতে বই ছিল আমার বাড়িতে, কিন্তু আমি বইগুলো পড়তাম না, আমি ইতিহাসের বই পড়তাম। এই যে ইনফরমেশন, আমার যে থট প্রসেস হয়, আমি একটা ইনস্ট্যান্স বলবো যে কিভাবে এই ইনফরমেশনগুলি আমাদের বিহেভিয়ারাল হ্যাবিটকে মডুলেট করে। একবার কি হয়েছে, আমি তখন সম্ভবত ক্লাস 6-এ পড়ি। আমার স্কুলের কোনো একটা ব্যাপারে চাঁদা দিতে হবে। একটা সিনিয়র ক্লাসের ছাত্র, সে আমার স্কুলে মানে ওর কাছে সব ডিপোজিট করতে হবে আর কি। আচ্ছা, আমি আমার ক্লাস থেকে কালেকশন করে আমার ক্লাস মনিটর যে ছিলেন, দিদিমণি ছিলেন, ওনাকে দিয়েছি। আমি মনিটর ছিলাম। তো দিদিমণি কি করেছেন, ওই ছেলেটার হাতে কাউন্ট না করে দিয়ে দিয়েছেন। আচ্ছা, মানে ট্রাস্ট। তো ওই ছেলেটা কি করেছে, ওখান থেকে কিছু একটা ইস্যু করেছে। দ্যাট আই ওয়াজ মানে শকড লাইক এনিথিং। হ্যাঁ, যে ও যখন বলছে আমি কম দিয়েছি, কিন্তু কি যে মানে ওই সময় আমি বিবেকানন্দের বই, মানে আমার বাবা মা সবাই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তো ছোটদের বিবেকানন্দ বা রামকৃষ্ণ মিশনের বই প্রচুর থাকতো, তো ওগুলো আমি পড়তাম। তো বিবেকানন্দের ছেলেবেলার সম্বন্ধে যে বিভিন্ন আছে, ওগুলো নিয়ে যে একটা জিনিস আমার বারবার মনে পড়ছিল, যে আমি যদি সৎ হই তাহলে আমি মানে যেটা সত্য সেটাই বলবো। তো ওই ছেলেটা সাইজে আমার থেকে হয়তো ডাবল বা ট্রিপল হতে পারে, কিন্তু আমি ওর ভয়ে মিথ্যা কথা বলবো না। আমি অনেস্টলি গিয়ে মানে দিদিমণিকে বলে দিয়েছি যে ও করেছে। তারপর ও অনেকভাবে উৎপাতের চেষ্টা করেছে, কিন্তু সেগুলো আমার কিন্তু মেন্টালিটিকে কোনোভাবে টার্মোইল করেনি। আলটিমেটলি সত্যটা ধরা পড়েছে। তো আমি কেন বললাম যে ওই সময় আমার মনে আছে, এখনো শিশু ছিলাম, কিন্তু ওই জিনিসটা আমার মাথায় এখনো আছে যে বিবেকানন্দ ছোটবেলায় করতেন, মানে ওনার বাবার বৈঠকখানার মধ্যে কেউ এসে করেছিল, তো ওনাকে কি ছোট বলে কেউ কিছু বলেছিল, তো উনি স্ট্রংলি এটাকে করেছিলেন। তো মোরাল অফ দ্য স্টোরি যেটা, ওটা আমার মধ্যে কিন্তু ইমপ্রিন্টেড হয়ে গিয়েছিল। তো ওই যে বিহেভিয়ার, তো আমাকে ওই কারেজটা দিয়েছিল। এখন কিন্তু ওই সিস্টেমটা নেই। এখন কার্টুন দেখাচ্ছে, কি দেখাচ্ছে, বিভিন্ন হিন্দি সিনেমার গান, যেগুলোর সাথে বাচ্চাদের হয়তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, দুটো কার্টুন ডান্স করছে, করছে, মানে একটা যে কার্টুনও তো আমার মনে হয় কার্টুনের মতো অনেক অ্যাডাল্ট জিনিস ঢুকে গেছে। এক্স্যাক্টলি, যেটা তামসিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের কিন্তু এই যে তামসিক এনভায়রনমেন্ট, সেটা থেকে প্রোটেক্ট করা খুব দরকার, না হলে নেক্সট জেনারেশন একটা বিশাল বিপদের মধ্যে পড়বে। তার যখন ইউথ কোনো দিশা ছাড়া, একটা সুনির্দিষ্ট গন্তব্য ছাড়া যখন বড় হয়েছে, সেখানে মেস হতে তো বাধ্য। প্রথম তোমার যে প্রশ্ন, যে প্যারেন্টিং চেঞ্জ হয়নি, কিন্তু যেহেতু এক্সটার্নাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই উই নিড ডিফারেন্ট টাইপস অফ
স্ট্র্যাটেজিস টু ডিল উইথ ইট। জাস্ট লাইক আগের দিনের যুদ্ধের সময় তখন তো তীর ধনুক নিয়ে যুদ্ধ হতো, তারপর বন্দুক আসলো, তো বন্দুক আসলে তারপর কি হলো, বুলেট প্রুফ জ্যাকেট আসলো, ঠিক আছে। এখন তো হ্যাঁ আপডেট, হ্যাঁ সমস্যা, তো সমস্যা যেভাবে আসবে সেটার সাথে তার হ্যাঁ কাউন্টার সলিউশন ইয়ে হবে। তো প্যারেন্টিং চেঞ্জ হয়নি, যেহেতু এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, তো কিছু নতুন এডিশন হচ্ছে, আর কিছু না, যেটা আমি মনে করি। দ্বিতীয় তোমার প্রশ্ন, মোবাইল, তো সেটা কিন্তু আমার ঘরে অনেক সময় দেখি যে আমার বাচ্চা যখন খেতে চায় না, তো যারা বেবি সিটার আছেন তারা অনেক সময় চেষ্টা করেন যে মোবাইল দিয়ে খাইয়ে দেয়। কারণ দেখুন তাদেরও দোষ নয়, কারণ তারা ভাবছেন যে এটা দেখলে বাচ্চা অন্য মানুষ কোথাকে খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে নেয়, হ্যাঁ হয়তো আমার কাজটা তাড়াতাড়ি না হলেও ধরুন হ্যাঁ বাচ্চা খেয়ে নিচ্ছে, বাচ্চার হেলথ ভালো হবে। কিন্তু ইন দ্য লং রান কি হচ্ছে, বাচ্চার কিন্তু বা অনেক সময় বাচ্চা মোবাইল ছাড়া খাচ্ছেই না, ফলে বাচ্চার ওয়েট ড্রপ হচ্ছে, বাবা মা অ্যাংশাস হয়ে যাচ্ছেন। তো এই যে মানে ইনডাইরেক্ট, মানে ওরা কনসিয়াস ভাবে খাচ্ছে না কোন ফুডের কি টেস্ট সেটা ইয়ে করছে না, প্রপার ভাবে চিউ করছে না, পেটের সমস্যা হবে, ডাইজেশনের সমস্যা হবে, কোন খাবারের কি টেস্ট সেটা বুঝছে না। এত ভ্যারাইটি হেলদি খাবার, ম্যাক্সিমাম বাচ্চা দেখবেন যে হেলদি খাবার খেতে চায় না, কেন? কারণ ছোট অবস্থায় ওরা ওগুলোর এক্সপোজারই পায়নি। আরেকটা জিনিস কি প্যারেন্টসদের মধ্যে, যে বাচ্চা খাবার নিজের হাতে খেতে দিলে সে তো সব নোংরা করে ফেলবে। ভাবো তো আমরা যখন ছোটবেলা ছিলাম আমরা কত নোংরা করেছি, প্রচুর। হ্যাঁ, তো একটু তো আমাদের ফ্লেক্সিবল হতে হবে। আর যদি বাচ্চাকে একটু আমরা কোনোভাবে একবার যদি তার হ্যাবিটটা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু একটা জিনিসই হতে পারে। আর আগের দিনে কি হয়েছিল, যেটা মানে আমার ক্ষেত্রে না হলেও কিন্তু আমি দেখেছি আমার সমবয়সী অনেকের ক্ষেত্রেই, যে বাড়িতে ধরো আরো বাচ্চা আছে, দুজন বসছে, দুজনকে একসাথে খাইয়ে দুজনে কম্পিটিশনে খেয়ে নিচ্ছে। তো এখন কিন্তু সেটা কি হচ্ছে, যে বাচ্চা বাড়িতে একটাই বাচ্চা, কোনো ইয়ে নেই, এটা একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আলটিমেটলি বলতে গেলে যে মোবাইল থেকে কিভাবে বাচ্চাকে ডি এডিক্ট করা, সেটা কিন্তু যদি একটা টপিক হয়, সেটা একটা অনেকগুলি সিস্টেম আছে সাইন্টিফিক্যালি প্রুভেন, সেগুলো নিয়ে আমরা সেপারেট ডিসকাস করতে পারি। আমি জাস্ট এক দুটো ফ্রেমওয়ার্কের উপর হাইলাইট করব, তারপর মানে এটা কারণ এত বিশাল টপিক, হ্যাঁ সেটা নিয়ে সেপারেট হয়তো আমরা আলোচনা করলেই বেটার হবে, কারণ সময় আমাদের সেটা কভার করবে না। তো প্রথম বলতে চাইবো যে বাচ্চাদের যত অ্যাভয়েড করা খুব দরকার, এটা কিন্তু সব ধরনের বাচ্চাদের চোখের ডেভেলপমেন্টে হ্যাম্পার করছে, দ্বিতীয়ত কি বাচ্চাদের হেলথ ইস্যুতে করছে। তো আমি বলবো যদি অন্য বাচ্চা থাকে বাড়িতে, তার সাথে একসাথে বসিয়ে কম্পিটিশন হিসাবে ইয়ে করুন। প্রথম এক ঝটকায় মোবাইল যদি সম্ভব না হয়, ডিউরেশন প্রথম 1 উইক কম করে আনুন, যে প্রথম কিছু দিন ধরুন প্রথম দিন সে 1 ঘন্টা লাগে খেতে, 1 ঘন্টা সে মোবাইল দেখে, তো প্রথম তাকে বলা যেতে পারে যে চলো তুমি ইয়েতে হাফ এন আওয়ারে ফিনিশ করো, হাফ এন আওয়ার পর্যন্তই টিভি চলবে। প্রথম 3 দিন এভাবে হলো, দেন নেক্সট 3 ডেজে ওটাকে 15 মিনিটসে, দেন যখন 15 মিনিট বাকি থাকলো রেস্ট 15 মিনিটস যেটা আছে, যে সময় মোবাইল ছাড়া সে খাচ্ছে, তার যেটা ফেভারিট কিছু সেটার সাথে এটাকে ক্লাব করা। সে বাচ্চা পেইন্ট করতে ভালোবাসে, তো তাকে যদি তখন পেইন্ট করতে দেওয়া হয়, তো সে পেইন্ট করছে, তখন যেটা তার ক্রেজ সেটা করতে দিলে তার সাথে ইয়ে হলো। তো এইভাবে হয়তো ডিএডিক্ট করা যেতে পারে কিছুদিন, তারপর আইডিয়াল যেটা ফিডিং প্যাটার্ন সেটাতে আমরা মুভ করতে পারি, কিন্তু ডিএডিকশন খুব দরকার। আমরা মোটামুটি দেখি যে প্যারেন্টিং এর ক্ষেত্রে দুটো টপিক থাকে মোটামুটি, একটা হচ্ছে টিয়ার ভিত্তিক বা অ্যাওয়ার্ড ভিত্তিক, এই দুটোর মধ্যে ইয়ে থাকে যে এই বিষয়টা নিয়ে প্যারেন্টিং হয়। তুমি বেসিক্যালি তোমার প্র্যাকটিক্যাল লাইফে কোনটা ফলো করো এবং কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে তোমার মনে হয়? আমি বলবো যে কোনো জিনিসই ভয় ভীতি দেখিয়ে, কিন্তু কোনোদিনই বড়দের ক্ষেত্রে হোক ছোটদের ক্ষেত্রে হোক, সেটা হয়তো সাময়িক ইয়ে দিতে পারে, কিন্তু সেটার অনেক ড্রব্যাকস আছে। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে ভয় দেখিয়ে বকাবকি করে কোনো দিনই এ হতে পারে না, সেটা একদম ধ্রুব সত্য। সেটা মহর্ষি চাণক্য কিন্তু বাচ্চাকে কিভাবে গ্রো আপ করতে হবে সেটার ডেসক্রিপশনেও বলছেন, যে বাচ্চার সাথে একদম বন্ধুর মতো ইনিশিয়াল ইয়ার্স গুলিতে ইয়ে হয়। আমি একটু আগেও বলেছি যে 5 to 12 ইয়ার্স বাচ্চারা ডাইরেক্ট কপি করছে, তো এই সময়
বাচ্চাদের সাথে যদি আমরা বন্ধুর মতো না হয়ে তাদের প্রচন্ড হার্শ ট্রিটমেন্ট করি, বকাবকি করি বা তাদের কোনোভাবে পানিশমেন্ট বেসড প্যারেন্টিং এর চেষ্টা করি, সেটা কিন্তু সুফল হয়তো সাময়িক কিছু পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে অনেক কুফল আছে। বিশেষত সেই বাচ্চার ইকিউ যেটা ইমোশনাল কোশেন্ট, সেটা কোনোদিনও ভালো হতে পারে না। তার যে সাইকোলজি, তার থট প্রসেস সব হবে একটা ফিয়ার বেসড। সে আনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগবে তার মধ্যে। আর বাচ্চাকে যদি পজ, যে বাচ্চা ভুল করলো, জাস্ট টেক এ পজ, ভাবুন যে কিভাবে রিয়েক্ট, না কিভাবে তার ওই সময় তার মনের মধ্যে কি চলছিল সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করুন। অ্যান্ড নিজের বিহেভিয়ার মাধ্যমে নিজে ওই কারেক্টিভ মেজারটা নিজের ইয়ের মধ্যে দেখানোর জন্য কিছু ইনসিডেন্ট ক্রিয়েট করে, যে আমি এভাবে ক্রিয়েট করছি, ওকে না বলে ওর সামনে যদি আমরা দেখাই, দেন হি উইল বি ইমপ্রেসড এন্ড হি উইল কপি দ্যাট ওয়ান। ফিউচার গ্লোবাল লিডার তৈরি করতে গেলে একটি শিশুর মধ্যে কোন 5টি মূল্যবোধ তুমি চাইবে যে এগুলো ডেভেলপ করুক বা তুমি দিতে চাইবে? অনেস্টি, গ্র্যাটিটিউড। অনেস্টির দাম আছে, ডেফিনেটলি আছে। লং টার্মে যদি দেখি, হয়তো শর্ট টার্মে এখনের দুনিয়াতে নেই, কিন্তু লং টার্মে ডেফিনেটলি আছে। অনেস্টি ছাড়া কিছু হতে পারে না। অনেস্টি, গ্র্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, রিচুয়ালস, স্পেশালি ফিজিক্যাল রিচুয়ালস, মানে এক্সারসাইজ, হেলদি হ্যাবিটস, অ্যান্ড আরেকটা হচ্ছে যে প্রপার স্লিপ। আর আমি 5টা বলতে গেলে মানে সব থেকে ইম্পর্টেন্ট যে 5টা বললাম। আর রিচুয়ালস এর মধ্যে আরেকটা জিনিস বলবো, যে শুধু হেলথ যেটা বললাম, এই যে হেলথ রিচুয়ালের আন্ডারে আমি আরো কয়েকটি কম্পোনেন্ট অ্যাড করতে চাইবো। মানে 5টা মেজর হেডিং বললাম, আর যে হেলথ মানে রিচুয়ালস, যেটা রিচুয়ালের আন্ডারে কয়েকটা রিচুয়াল আমি আরো সাব হেডিং হিসাবে বলতে চাইবো। একটা হচ্ছে যে হেলথ রিচুয়ালস মানে এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এক্সারসাইজ মানে একদম ছোট বাচ্চার তো এক্সারসাইজ পসিবল না, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা দেখতে পাই যে বাচ্চাকে ঘরের মধ্যে বসিয়ে রাখা হচ্ছে, মোবাইল গেম দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চার থাকতেই হবে, না হলে তার যে গ্রোথটাই ঠিকভাবে হবে না, ফিজিক্যাল গ্রোথ। নেক্সট হচ্ছে যে সারাউন্ডিং। একটু বড় বাচ্চা আপনি ঘরে যতই ভালো এনভায়রনমেন্টে রাখুন, সে যদি খারাপ সঙ্গে পড়ে, খারাপ ইনপুট তার মধ্যে আসবে, সেটা তার মাইন্ডকে পলিউট করবেই। নেক্সট হচ্ছে যে সে কি দেখছে। কিছু সময় আগে আমরা বলছিলাম যে টিভিতে কার্টুন পর্যন্ত এখন তামসিক হয়ে গেছে, রাইট? তো আমরা সেগুলো খেয়াল রাখতে হবে যে বাচ্চা কি দেখছে, তার ইনপুটগুলো যত আমরা যেরকম রাখবো, তার ফিউচারে আউটপুটটাও আমরা ওই রকম পাবো। ইনপুট ডেফিনেটলি ভালোভাবে দিতে হবে। আর সেকেন্ড যে রিচুয়াল, সেটা হচ্ছে যে এটা হচ্ছে 4th রিচুয়াল, সরি, যে রিচুয়ালস এর আন্ডারে হেলথ বললাম, তার সারাউন্ডিং বললাম। সেকেন্ড যে রিচুয়াল, সেটা ঘরের মধ্যেই ক্রিয়েট করতে হবে, যে নিজের কালচার, নিজের ইতিহাস, সেগুলো কিন্তু হয়তো বেড টাইম স্টোরির মাধ্যমে পেরেন্টরা বাচ্চাদের শেখাতে হবে। কারণ একটা মানুষ তখনই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে যখন তার অতীত সে জানবে। একটা মানুষ যে অতীত জানে না, তার সব দিক যদি সব সেক্টরও ঠিক থাকে, তাকে কিন্তু তার স্পাইন কিন্তু তখনও দুর্বল, খুব দুর্বল, সেটাকে ভেঙে দেওয়া কোনো ম্যাটার না। কিন্তু যে নিজের ইতিহাস জানে, নিজের সংস্কৃতি জানে, যতই ঝড় ঝঞ্ঝা আসুক, সব ঝড়ের মধ্যে সেই মেরুদণ্ড সোজা থাকবে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, বেড টাইম স্টোরি, যেটা আমি মার কাছ থেকেও, বাবার কাছ থেকেও, দাদুর কাছ থেকেও, দিদার কাছ থেকেও এই বিষয়টা নিয়ে খুব আমি খুব এটা ফ্যাসিনেশন ছিল। মানে আমাকে যখন ভাত খাওয়াতো, আমার জেঠিমা অনেক সময় দুপুরবেলা আমাকে ম্যাক্সিমাম টাইম ভাত খাওয়াতো, কারণ কি মা কর্মসূত্রে স্কুলে থাকতেন, বাবা অফিসে। তো জেঠিমা বলতে আসলে নানা রকম গল্প করে করে আমাকে ভাত খাওয়াতেন। ভাতগুলোকে গ্রাস মতো করে 10টা গোল্লা বানানো হতো, এটা এই খাচ্ছে, এটা ও খাচ্ছে, এই করে করে গল্পের মধ্যে ভুলিয়ে ভালিয়ে আমাকে খাওয়ানো হতো। এই যে সময়টা, এতটা ধৈর্য নিয়ে এতটা সময় ধরে গল্প করে করে খাওয়ানো, ঘুম পাড়ানোর সময় গল্প বলতে বলতে আমি ঘুমিয়ে পড়তাম। বাবা হয়তো পিঠে হাত বুলিয়ে দিতেন বা মাথায় হাত বুলিয়ে দিতেন, গল্প শোনাচ্ছেন, আমি ঘুমিয়ে পড়তাম। এখনকার মা বাবাদের কাছে তো এতটা সময় নেই, ওরা নিজেরাই ধরুন মোস্ট অফ দ্য জায়গাতে তো দুজনেই ওয়ার্কহলিক পার্সন, দুজনেই অফিস থেকে আসছেন হয়তো অনেক লেটে, দুজনেরই একটা মেন্টাল স্ট্রেস রয়েছে, অতটা সময় নেই, পরদিন আবার কাজে যেতে লাগবে, টাইম ম্যানেজমেন্ট হয়ে উঠছে না।
এই জায়গাটায় প্যারেন্টসদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, প্যারেন্টসদের জন্য বলবো যে আমাদের লাইফে অনেকগুলি পিলার থাকে, ঠিক আছে, যেটা সুস্বাস্থ্যের জন্য দরকার। সেটা হচ্ছে হেলথ, মানে শর্টলি বলতে গেলে HRCM: হেলথ, দেন রিলেশন, দেন C মিনস কেরিয়ার, অ্যান্ড M মিনস মানি। আচ্ছা, ঠিক আছে, তো এগুলো পিলার হলে মোটামুটি এখন আমরা ভাবি যে মোটামুটি লাইফটা স্টেবল। ঠিক আছে। হ্যাঁ, তো হেলথের আন্ডারে আবার অনেকগুলি সাব ক্যাটাগরি আমি আগেই মানে ডিসকাস করেছি, যে সেটা ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশিয়াল হেলথ। HRCM এর যেটা রিলেশন, আমরা কিন্তু রিলেশনটাকে স্যাক্রিফাইস করছি অন্য পিলারের জন্য, মানির জন্য। মানে মানি মানে কি, আমাদের প্রফেশন বা আর্নিং এর জন্য আমরা কি হচ্ছে যে পুরো দিন আমরা ড্রেইনড আউট, আর এই যে ওয়ার্ক প্লেসের যেটা স্ট্রেস সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করি বাড়িতে গিয়ে বাচ্চাকে আমরা কি করছি, সময় দিতে পারছি না। আমরা ভাবছি যে নিজে একটু রিল্যাক্স হই, নিজেকে একটু প্যাম্পার করি। প্যাম্পার করার নামে আমরা নিজেকে কিভাবে ডিস্ট্রয় করছি সেটা আমরা বুঝতে পারছি না। আমরা আসলে কি করছি, 99% প্যারেন্টস কি করছে আপনি বলুন তো, বা প্যারেন্টস না, যে কোনো ওয়ার্কিং প্রফেশনাল 99% কিভাবে নিজেকে প্যাম্পার করছে, তুমি কিছু বলতে পারবে? আমি যেটা দেখি, হ্যাঁ, আমি যেটা দেখি যে আইদার ক্লাবিং, আদার অ্যালকোহল এডিকশন, একটু পার্টি করলাম, অ্যালকোহলে হলো, একটু ঝিমিয়ে গেলাম, ঘুমিয়ে পড়লাম, শেষ। হ্যাঁ, যদি এটা না হয় তার থেকে আরেকটা লাইটার ভার্সন হচ্ছে যে মোবাইল স্ক্রোল করছি, টিভি দেখছি। তো এগুলো আলটিমেটলি কিসের জন্য করছে, যে আমাদের অনেকগুলো হরমোন আছে। কোনো একটা বইয়ে পড়েছিলাম, সম্ভবত লিডার্স ইটস লাস্ট, তো ওই বইটাতে সম্ভবত পড়েছিলাম যে হরমোনের প্লাস আমার মেডিকেল সায়েন্সের কারিকুলামে তো ডেফিনেটলি হরমোনগুলি, ওই বইটাতে মানে কমন ম্যানস ল্যাঙ্গুয়েজে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলেন উনি। কি হচ্ছে, আমাদের কয়েকটা হরমোন আছে শরীরে, যেমন ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন। তো আমি এখন ফোকাস করতে চাইবো ডোপামিনে। ডোপামিন হচ্ছে কি, যে একটা শর্ট প্লেজার আমাদের দেয়। এই যে মোবাইল স্ক্রল করি, ধরো তুমি নিজের ক্ষেত্রেও দেখবে, যখন মোবাইল হাতে নাও, হয়তো ভাবছো যে আমাকে ফোন করার জন্য তুমি মোবাইল নিয়েছো, তারপর কিন্তু তুমি কোন সময় ফেসবুকে ঢুকে যাচ্ছ, কোন সময় হোয়াটসঅ্যাপের অন্য ইয়েতে চলে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না। তোমার 15-20 মিনিটস চলে যাচ্ছে। কেন হচ্ছে সেটা? কারণ তুমি ডোপামিন শর্ট পাচ্ছ। তুমি তারপর দেখবে ওই 15 মিনিট না, 1 ঘন্টা চলে গেছে। কেন? ডোপামিন শর্ট। এটাতে কি হচ্ছে, আমাদের ডোপামিনটা কিন্তু ডিপ্লিট হচ্ছে, আর এই ডোপামিনের জন্য আমরা এটার প্রতি এডিকশন হচ্ছে। তো এটা প্যারেন্টরা যেমন নিজের বাচ্চাকে সময় দিচ্ছে না, সেকেন্ডলি কি করছে, নিজেকে ইন্টারনালি শেষ করে দিচ্ছে। এই যে ব্লু লাইট এক্সপোজার হচ্ছে, স্লিপ সাইকেল ডিস্টার্ব হচ্ছে, যে বডি হোমিওস্ট্যাসিস ডিস্টার্ব হচ্ছে, মেলাটোনিনের যেটা ব্যালেন্স সেটা হার্ম হচ্ছে, ফলে ক্রনিক লাইফস্টাইল ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি সেগুলো এফেক্ট করছে। এই যে মানে যেটা আমি মানে ক্লাবিং বা এই যে অ্যালকোহল সেগুলোর কথা বাদই দিলাম, যে মোবাইল স্ক্রোলিং বা টিভি নিয়েও যারা বসছে তাদের ক্ষেত্রেও কিন্তু হার্ম হচ্ছে, ডোপামিনটা পুরো ইয়ে হয়ে যাচ্ছে। তো এটার থেকে একটা জিনিস আমরা করতে পারি, যে জার্নালিং। জার্নালিংটা খুব এফেক্টিভ একটা টুল, যে সকাল থেকে তোমার ধরো তুমি 10টা থেকে 5টা পর্যন্ত অফিসে যাচ্ছ, তুমি আগের দিন ঘুমানোর আগে তুমি নোট করে নাও যে কোন টাইম স্লটে তুমি কি করবে। তুমি ইলন মাস্কের কথা ভাবো, ইলন মাস্ক কিন্তু এই জিনিসটা খুব ফলো করেন। উনি ওয়ার্ক রিলেটেড ডেফিনেটলি যে রাতে কখনো ইয়েতেও ঘুমিয়ে যায়, কিন্তু বাচ্চার বা ফ্যামিলির প্রশ্ন আসলে কিন্তু উনি যথেষ্ট যত্নশীল। যে টাইম বক্সিং জিনিসটা আমি মানে মেইনলি হাইলাইট করতে চাইছি, টাইম বক্সিং, যে কোন সময় আমি কি করব এটা উনি প্ল্যান করে নেন। তো তুমি ধরো তুমি 10টা থেকে 5টা পর্যন্ত অফিসে আছো, কোন আওয়ারে কি করবে একদম ডিটেইলস যদি একটা প্ল্যান তোমার কাছে থাকে, তাহলে কিন্তু এতটুকু ড্রেইন লাগবে না। আর প্রত্যেকটা ওয়ার্ক আরেকটা ড্রেইনিং এর কারণ হচ্ছে যে আমরা কাজের সময় যে অফিস থেকে যখন যায় ম্যাক্সিমাম মানুষ ভেরি ড্রেইনড, একদম এনার্জি ড্রেইনড। কেন? কারণ আমরা যে ট্রানজিশন হয়, একটা ওয়ার্ক আরেকটা ওয়ার্ক কনস্ট্যান্ট একটার পর একটা আসছে, আমরা কোনো ব্রেক নেই না, কোনো রিসেট মানে শিডিউল আমাদের কাছে নেই, বা প্রোটোকল রিসেট শিডিউল না, রিসেট বা রি-এন্ট্রি প্রোটোকল আমাদের কাছে নেই স্ট্রাকচার্ড। ফলে কি হয়, একটার কাজের পরে একটা কাজ মানে ব্রেন পুরো ফেটিগ হয়ে যায়। তারপর কি হচ্ছে, ফেটিগ হচ্ছে, আমরা কি করছি, কফি, চা, সিগারেট, রাইট,
অফিসে এটা খুব কমন, হুম হুম যে কোনো প্রফেশনে। হুম কারণ মেন্টালি ড্রেইন হচ্ছে, হুম আমরা স্টিমুলেট করছি, হুম ড্রেইন হচ্ছে স্টিমুলেট করছি, হুম সেটা কিন্তু বডি একটা সময় আর নিতে পারে না। হুম তো এটার থেকে রাস্তা কি, যে পিরিয়ডিক আমরা যদি টাইম বক্সিং থাকে, যে এতটা থেকে এতটা এই কাজ, যেই শেষ হলো আমরা একটা ব্রেক নেব, ব্রেক নিয়ে যে রিএন্ট্রি রিচুয়াল বলে একটা জিনিস হয় সেটা করব, তারপর আর নেক্সট কাজ। দেন প্রোডাক্টিভিটির যে কাজের যে কোয়ালিটি সেটাও খুব ভালো হয়, প্লাস ড্রেইনিং, ইভিনিং এ এনার্জেটিক লাগে। আর বিকেলে বেরোনোর, অফিস থেকে বেরোনোর আগে পুরো দিনের একটা রিভিউ করে নিলেন নিজের, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে, আরেকটা জিনিস বলতে চাইবো, যে জাপানি একটা টেকনিক বলতে চাইবো, জাপানিরা কেন ক্লান্ত হয় না অফিসে, ওদের প্রোডাক্টিভিটিও এত ভালো। একটা টেকনিক বলতে চাইবো, সেটা হলো পোমোডোরো টেকনিক। ওরা প্রত্যেক হাফ এন আওয়ার কাজের পরে 5 মিনিটের একটা ব্রেক নেয়, আর সেটাতে ওদের একটা রিএন্ট্রি রিচুয়াল থাকে। তো রিএন্ট্রি রিচুয়াল নিয়ে সেপারেট কথা বলতে হলে এটা অনেক সময়ের ব্যাপার, তো সেটা স্ট্রাকচার করতে হয়, কাস্টমাইজ করতে হয়, ওয়ার্ক টু ওয়ার্ক এটা ভেরি করে। তো এটা আই ডোন্ট থিঙ্ক ইট ইজ দ্য পারফেক্ট টাইম টু ডিসকাস। তো এটা আমরা পরবর্তী কোনো সময় আলোচনা করব। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা অলরেডি আমাদের মানে পডকাস্টের একদম শেষ দিকে পৌঁছে গেছি। আমি জাস্ট কয়েকটা র্যাপিড ফায়ার কোশ্চেন করে তারপরে জিনিসটাকে শেষ করতে চাইবো। ত্রিপুরার এমন কোন জিনিসটা যেটা আপনি আগামী 1 বছরে বদলে দিতে চান? মানুষের মাইন্ডসেট, স্বাস্থ্য সম্বন্ধে। ওকে। ত্রিপুরার সবচেয়ে অবহেলিত সম্পদ? ইউথ স্কিল এন্ড ইউথ মাইন্ডসেট। ওকে। কারণ ত্রিপুরার 95% অলমোস্ট ইউথ এডুকেটেড, মানে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। ওকে। তো কতটুকু এডুকেটেড, আর আমাদের ইউথ কালচারালি গ্রাউন্ডেড, কালচারের প্রতি এখনো অ্যাটাচড ইন কম্পারিজন টু মেট্রো। ঠিক আছে, আমাদের লার্নিং এর আগ্রহ আছে, কিছু করার আগ্রহ আছে, নিজের মাটির প্রতি ভালোবাসা আছে। তো এই মাইন্ডসেটটা আর এই স্কিল সেটটা আমাদের জন্য গোল্ড মাইন। এত ইউথ আছে আমাদের, আর আমাদের যে জিনিসটা, এই দুটো জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে ইউথ আমাদের একটা বড় অংশ ইউথ। তো ইউথ আমাদের এডুকেটেড, মাইন্ডসেট ভালো, আর বড় অংশ একটা ইউথ আছে আমাদের পপুলেশনের মধ্যে, একটা বিশাল বড় অংশ ইউথ। তো সেটা হচ্ছে, হ্যাঁ, তো এটা একটা প্রপার ইউটিলাইজেশন। এক্স্যাক্টলি। আচ্ছা, স্বাস্থ্য মানে তো শুধু হাসপাতাল নয়, তাহলে স্বাস্থ্য মানে কি? স্বাস্থ্য মানে আমি আগেও বলেছি যে সেটা স্পিরিচুয়াল, মেন্টাল, সোশিয়াল ওয়েলবিং, নট মেয়ার অ্যাবসেন্স অফ ডিজিজেস। একটা মেডিকেল মিথ যেটা মানুষ এখনো বিশ্বাস করে? চশমা দিলে চোখ খারাপ হয়ে যায়, চশমা একবার ব্যবহার করলে দিন দিন চশমার পাওয়ার বাড়তে থাকে। আপনার চোখে ত্রিপুরার সবচেয়ে সাহসী তরুণ? রিপা দাস। রিপা দাসের স্টোরিটা বলবো একটু একদম ডেফিনেটলি। 2014 সালে রিপা দাসের বয়স তখন 7 বছর। সে তার ছোট ভাই ঈশানকে আগুনের মধ্যে থেকে বের করে নিয়ে এসেছিল, যেখানে তার পরিবারের অন্যরা কেউ এগিয়ে আসেনি। সে তার ছোট ভাইকে কোলে করে, এত ছোট বাচ্চা মেয়ে বের করে নিয়ে এসেছিল। আর ওই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে 2015 সালে ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছিলেন। ত্রিপুরা যদি একটা ব্র্যান্ড হয় তাহলে তার ট্যাগলাইনটা কি হবে? জটিল প্রশ্ন। ত্রিপুরা where silence heals, where spirit rises. Wow, very beautiful. জটিল প্রশ্ন হলেও এটার উত্তরটা কিন্তু খুব সুন্দর এসেছে। মানে আমি সত্যি এরকম ভাবে কখনো ভাবিনি। ত্রিপুরার সবচেয়ে আন্ডাররেটেড খাবার? শীতল। সায়েন্টিফিক রিজন বলবো? হ্যাঁ, সায়েন্টিফিক রিজন হচ্ছে যে আমাদের শীতল, যেটা আমরা মানে অনেক সময় আমরা নাক ছিটকাই যে অতিথি এসছে দেবো কিনা, বাইরে থেকে কেউ আসছে দেবো কিনা। ইটস এ সুপার ফুড। কেন? কারণ যদি সেটা ফরমালিন দেয়া না হয় প্রপার ভাবে, যেটা ট্রেডিশনালি শীতল যেটা, সেটা কিন্তু বায়ো অ্যাভেলেবল প্রোটিনের একটা বিশাল সোর্স। সেটার মধ্যে ভিটামিন B12, ভিটামিন ডি প্রচুর মাত্রায় থাকে, প্রোবায়োটিক প্রচুর থাকে, ফলে কি হয় গাট হেলথ খুব ভালো থাকে। আরেকটা আন্ডাররেটেড ফুড যেটা হচ্ছে ফার্মেন্টেড বেম্বু শুট, আর শীতল দিয়ে যে ডিশটা হয় সেটা কিন্তু সুপার 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 ফুড। কেন? যে ফার্মেন্টেড বেম্বু শুট সেটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াতে যে মানে অক্সিডেশনের প্রসেস বা সেটার এনার্জি প্রোডাকশনের যে প্রসেস সেটাকে এনহ্যান্স করে, ফলে কি হয় ফ্যাট লস খুব তাড়াতাড়ি হয়।
ওকে। এবং সেটা কি করে যে আমাদের নার্ভাস সিস্টেমে একটা প্রোটেক্টিভ রোল আছে সেটার। তো দুটোকে যখন কম্বাইন করা হয় এতগুলো বেনিফিট আমরা পাচ্ছি, যেটা প্রাইস খুব কম, খুব টেস্টি, কিন্তু তার একটা পাঞ্জেন্ট যে স্মেল, সেটার জন্য মানে আমরা একটা ভয়ে ভয়ে থাকি। কিন্তু এটা একটা বিশাল বড় সোর্স, মানে একটা বিশাল বড় সুপারফুড, যেটা আমরা আন্ডার রেটেড করে রেখেছি। ঠিক ঠিক ঠিক। ত্রিপুরার এমন কোন একটা বিশেষ জায়গা যেখানে বসে তুমি কিছুটা সময় একা মেডিটেশন করতে চাও? জম্পুই হিল। এটা নিয়ে কোনো স্পেশাল স্টোরি? হ্যাঁ, ডেফিনেটলি। একটু কোনো সময় যদি তুমি ভোর 5টায় জম্পুইয়ে যাও, কুয়াশা চারদিকে যেরকম দেখবে, এনভায়রনমেন্টের যা পিওরিটি, যেভাবে ন্যাচারাল সাউন্ডস, মানে পাখির শব্দ, শিশিরের শব্দ, আর কোনো নেটওয়ার্কের ডিস্টারবেন্স নেই। হ্যাঁ, তোমার ইন্টারনাল যে নয়েজটা আছে না, সেটাকে ত্রিপুরার অন্য যে কোনো জায়গায় ইন্টারনাল তুমি খুব ডিস্টার্ব, মানে ইন্টারনাল নয়েজ চলছে প্রচন্ড, সে সময় এক্সটার্নাল যে নয়েজটা এই মোবাইলের, সেটা কিন্তু তোমাকে ডিস্টার্ব করবে। তুমি যতই ডেডিকেটেড থাকো, মোবাইল সাইলেন্ট করে রাখো, কিন্তু ওখানে গেলে নেটওয়ার্কও নেই, কিছু নেই, তুমি ওখানে যাও, মানে মেডিটেট করো, কেউ ডিস্টার্ব করবে না, জাস্ট লাইক ইন হেভেন। রাইট রাইট রাইট। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই একটা বোধহয় আজকে থেকে ধরো 2-3 বছর আগের কথা। আমরা ফ্যামিলি ট্রিপে ভাঙ্গন গেছিলাম, ভাঙ্গন জম্পুই, তো আমরা জম্পুই স্টে করছিলাম। তো ওইখান থেকে একটা ওয়াচ পয়েন্ট আছে যেখান থেকে সানসেট ভিউটা দেখা যায়। তো আমরা সানসেট পয়েন্টে যখন গিয়ে পৌঁছেছি, সেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না। অ্যান্ড সানসেট দেখবো, অফকোর্স একটা সবাই মিলে বসে আছি। এবার আমার যেহেতু পায়ে একটু সমস্যা আছে, আমি একদম মাটিতে মানে ফোল্ডেড লেগ অবস্থায় বসতে পারি না। তো আমি একটা সিঁড়িতে বসে আমি পা ঝুলিয়ে রেখে আশপাশটা দেখছি, দেখতে দেখতে হঠাৎ করে চোখ বন্ধ করেছি। চোখ বন্ধ করার পর 8 ঘন্টার মতন আমি আর কিছু বলতে পারি না। আমার কানের মধ্যে, ইভেন আমার সাথে যারা গেছিল, ফ্যামিলি ফ্রেন্ডস যারা ছিল, বন্ধু বান্ধব, ওরাও সবাই চুপচাপ বসে গেছে, কারোর মুখে কোনো শব্দ নাই। এবং মোবাইলে যেহেতু নেটওয়ার্ক নাই, মোবাইল চালানোর কোনো সিস্টেম নাই, ঘাসের মধ্যে মধ্যে দিয়ে যে বাতাসটা বয়ে যাচ্ছিল, ওটার শব্দ পর্যন্ত কানের মধ্যে আসছিল। আর বিভিন্ন অদ্ভুত অদ্ভুত মানে প্রাকৃতিক শব্দ হচ্ছিল, যে এই শব্দটার মধ্যে বোধহয় একটা খুব সুন্দর মেডিটেশন ছিল। তো তুমি যেহেতু উত্তরটা বলে, সেই কারণে আমি খুব কানেক্ট করতে পারলাম যে আমার মনে হয় কোনো স্পিরিচুয়াল প্লেসে যাওয়া, নেচারের সাথে যাওয়া, ওই যে নিজের মধ্যে যদি একটু ডুবে যেতে পারি, তাহলেই বোধহয় আরো অনেক কিছু আবিষ্কার করা যায়। ভেরি গুড। যুব সমাজের জন্য একটা পরামর্শ। টার্ন ইয়োর প্রবলেমস টু ইয়োর strength, or in other words, convert your pain to your power, then the real transformation will start. তোমার নিজের লাইফের এমন কোনো এক্সপেরিয়েন্স? প্রচুর। একটা যদি শেয়ার করো। অনেকগুলো আছে যেগুলো বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে, তবে জাস্ট কন্ট্রোভার্সি মানে কি, যেগুলো নিয়ে আমি বলতে চাই না পাবলিক ফোরামে। অনেক আমি এথিক্সে বিশ্বাস করি, তো যেহেতু প্রফেশনাল একটা শপথ নিয়েছি, ডাক্তারি পড়ার সময় আমরা একটা শপথ নেই, সেই শপথটা যেহেতু নিয়েছি সেটাকে আমি সম্মান করি। তো বুঝতেই পারছো সেটা কাদের ইনভলভ আছে, কারা, তো সেই জন্য আমি ওটা নিয়ে বলতে চাই না। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, যে যখনই আমার লাইফে কোনো সমস্যা এসছে, অনেক সময় লাইফে অনেক কনস্পিরেসি এসছে আমাকে, কারণ আমি অনেস্টিতে বিশ্বাসী, মানুষকে হেল্প করতে চাই, তো সেটা অনেকের চক্ষুশূল হয়। বা আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যাকে যা বলবো সেটা স্ট্রেট ফরওয়ার্ড বলবো। তো আর আমার ওই জন্য ফ্রেন্ড সার্কেলও খুব কম, মানে যে মানুষের সাথে আমি সময় কাটাতে ভালোবাসি, কিন্তু আমি সেই সুযোগ পাই না যে সবার সাথে গিয়ে মিশবো। তো আমার নামে আমি বলেছি বলে অনেকে অনেকভাবে অনেকজনকে প্ররোচিত করে যাতে আমার এগেনস্ট হয়। তো যে যা কনস্পিরেসি করুক, সেটা যেভাবেই আমার কাছে আসুক, আমি সেটাকে রিয়েক্ট করি না। হ্যাঁ, আমি রিয়েক্ট করি না, আমি আমার কাজের প্রতি ডেডিকেটেড আছি, ভগবানে আমি বিশ্বাস করি। তো যারা করছে, যারা অন্যজন দ্বারা বিভ্রান্ত হচ্ছে, তারাও একদিন সত্যটা কি সেটা বুঝতে পারবে। তো ওই জন্য আমি সবসময় অনেস্ট ভাবে কাজের প্রতি করি, যে আমার পেছনে যে যতই করুক, আমি সেটাকে পজিটিভলি নিই। ঠিক আছে। ত্রিপুরাকে যদি একটা শব্দে ডিসক্রাইব করতে লাগে, তাহলে কি বলবে? মা। তোমার সন্তানদের শেখানোর প্রথম মূল্যবোধ কি? গ্র্যাটিটিউড। তোমার বাবার থেকে প্রাপ্ত তোমার সবচেয়ে বড় একটা শিক্ষা? টেক রেসপন্সিবিলিটি, ডোন্ট এক্সপেক্ট এনিথিং or don't complain, just do your responsibility.
এমন একটা জিনিস যেটা তুমি কখনো তোমার সন্তানদের সামনে করো না। কাউকে অবজ্ঞা করা, কাউকে অপমান করা, কারো নিন্দা করা। আর আমার মনে হয় যে এটা তুমি সন্তানদের সামনে বা কেন তারপরেও বলতে করো না সেটা। না, তোমার মতে বাবা মায়েদের সবচেয়ে কম প্রশংসিত একটা গুণ? to take pause when your child commits something you don't expect. সন্তান ভুল করলে সবচেয়ে প্রথমে কি করো, বোঝাও না বকো? বোঝাইও না, বকিও না, তার আগে পজ নেই, যে একটা মানে নিজে ডিপ ব্রেথ নেই, নিজেকে রিপ্রোগ্রাম করি, ওকে, দেন আই ট্রাই টু ডিসকভার যে ও কি মাইন্ডসেট ওর মধ্যে ছিল যেটা করেছে, বোঝার চেষ্টা করি। কোনো সময় বকি না, সবসময় এক্সপ্লোর করার চেষ্টা করি যে কেন করেছে। তোমার সন্তানদের শেখাতে চাও এমন একটি জীবন দর্শন? সবার থেকে সেরা হওয়ার দরকার নেই, নিজে সৎ হও এবং নিয়মিত চেষ্টা করে যাও, সেটাই তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাও। তোমার একটা প্রিয় পারিবারিক রিচুয়াল বা অভ্যেস? সবাই একসাথে বসে উইকলি রিভিউ। আচ্ছা, এটা কেমন বিষয়টা? ধরো সবাই একসাথে বসলে, যে সবাই ধরো তুমি কর্মসূত্রে আলাদা আলাদা থাকা হয়, দেন ইন লাইট মুড যদি আমার এই উইকে এই ভালো হয়েছে, এই খারাপ হয়েছে, এই প্রবলেম হয়েছে, ইটস ক্রিয়েটেড টুগেদারনেস। এটা মানে আমার বাবা দেখতাম যখন আমি ছোট ছিলাম, যে বাবার প্রচুর মানে সামাজিক দায়িত্ব ছিল। সামাজিক দায়িত্ব মানে উনি সোশিয়াল কাজের জন্য খুব এখনো রিনাউন্ড, খুব হয়তো সবসময় আমাকে সময় দিতে পারতেন না, কিন্তু বিকেল বেলা সপ্তাহে একদিন হলো যে কি সমস্যা হচ্ছে আমার, কি আছে, কি ভালো হয়েছে, কি অসুবিধা হচ্ছে, এভরিথিং জিজ্ঞেস করতেন। তো জাস্ট লাইক উইকলি রিভিউ, এবং নিজেরটাও মানে শেয়ার করতেন ইন আমার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে। এরকম না যে এখন আমি আমার ম্যাচিউরিটি লেভেলে যদি আমার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি, কোনো লাভ নেই। তো যে লোয়েস্ট লেভেলের যে মেম্বার আছে ওই ডিসকাশনে, তার লেভেলে যদি আমরা ডিসকাস করতে পারি, দেন আমার মতে এটা খুব হার্ট ওয়ার্মিং একটা সিচুয়েশন হয়। প্লাস বাচ্চা তখন নিজেরটা শেয়ারও করে যে কি তার সমস্যা হয়েছে, তার যে ডেভেলপমেন্টাল প্রবলেম বা তার যে থট প্রসেস, সেটা কিন্তু তখন সামনে আছে। আর ফিয়ার ফ্যাক্টর যেটা টোটালি এলিমিনেট হয়ে যায়। আউটসাইড ওয়ার্ল্ড ইজ নট এ মানে ম্যাজিক, মানে ওইটা যে এক্সপেকটেশনের মতো টিভিতে বা সিনেমায় দেখানোর মতো কিছু না। ইট ইজ ফুল অফ আনএক্সপেক্টেড থিংস। এটা সম্বন্ধে আইডিয়া আসা খুব দরকার বাচ্চাদের। তো আই থিঙ্ক এটাতে মা বাবা যদি একসাথে বসে ওদেরও লাইফের স্ট্রাগল গুলো শেয়ার করে, সেটাতে ওই লেভেলে যে কিডসের লেভেলে ইয়ে করে, দেন তারাও বুঝতে পারে যে পৃথিবী ফাইটার্সদের জন্য। এমন একটা ভুল যেটা তুমি নিজে করেছো কিন্তু সন্তানদেরকে করতে দেবে না? I started running behind success without defining what is exact success meant for me. মানে আমি নিজের সাকসেস কি সেটা আমি ডিফাইন করিনি অনেক দিন। তো হার্ডলি লাস্ট 1 ইয়ারে আমি আমার জন্য সাকসেস কি সেটা ডিফাইন করতে পেরেছি। সেটার জন্য জীবনের এতটা বছর আমি হয়তো এমনভাবে ইয়ে করেছি। হ্যাঁ, ডেফিনেটলি যেটা করেছি সেটার জন্য আমি অলওয়েজ হ্যাপি, বাট আমি এর থেকেও আরো অনেক ভালো কিছু করতে পারতাম যদি আমার ওই ক্লারিটিটা থাকতো এখন যে আমার ক্লারিটি আছে। তো ওই জন্য বাচ্চা যত তাড়াতাড়ি নিজের যে গোল বা যে সাকসেস বলতে তার কাছে কি বোঝায় লাইফের লাস্ট ডেটে, যেদিন আমার সবার একদিন পৃথিবী ছাড়তে হবে, তো সেই দিন ডেথ বেডে যদি আমি হ্যাপি থাকতে হয়, আমার যদি ওই সময় আমি কি চাইবো সেটা নিয়ে আমি যদি এখন নিয়ে থাকি, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য সাকসেস। যে ওই সাকসেসটা আমি ডিফাইন করলে ওটার জন্যই ওয়ার্ক করতে থাকলে কোনোদিন ক্লান্তি আসবে না। আর যদি আমি সাকসেস অন্যদের দেখে ডিসাইড করি, দেন সোসাইটি উইল ডিসাইড যে আমার জন্য সাকসেস কি। আর ওটাতে বার্ন আউট প্রচুর আসবে। আরেকটা জিনিস বলি, যে সোসাইটিতে কি হয়, অনেক মানুষ, আই ফিল পিটি ফর দেম, যে অন্যের কথায় অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে অনেক মানুষ আছে যে ধরো তার সাথে ডাইরেক্টলি কারো কোনো ইয়ে নেই। অনেক মানুষ আছে যে অনেকের পেছনে ইয়ে করছে, আর এটাকেই ওর ধ্যান জ্ঞান সব বানিয়ে নিচ্ছে। তো এরকম করে দেখো, অন্যের ক্ষতি করে কোনো দিন একটা মানুষ ক্ষতি যদি করেও নেয়, ডেথ বেড দেখে সে শান্তি পাবে যে ওর ক্ষতি করে কোনো অ্যাচিভমেন্ট হবে না, একটা রিগ্রেট হবে। তো আমার মনে হয় যে সেই জন্য
মানে এই জিনিসটা শুধু আমার বাচ্চা কেন, আমি চাইবো পৃথিবীর সব বাচ্চাই যদি নিজের সাকসেস কি হোলিস্টিক, কারণ সব মানুষের লাইফের একটাই লক্ষ্য। অনেক কেউ বলবে মানি, কেউ বলে ইয়ে, আমি বলি না, কারো সবার লক্ষ্য এক, সেটা হচ্ছে পিস। সবাই শান্তি চায়, মেন্টাল পিস। ঠিক ঠিক। সেটা পাওয়ার জন্য সে বিভিন্ন রকমের কাজ করছে। কেউ হয়তো ক্রিমিনাল হয়ে উঠেছে, কিন্তু সেটা করে সে পিস পায়, কিন্তু তার সেটার কারণ কি, সে ফল্টি প্যারেন্টিং হয়েছে, বা ফল্টি তার যে ইকিউটা সেটা ফল্টি ডেভেলপমেন্ট হয়েছে। সে হয়তো এমন একটা পানিশমেন্ট প্রসিডিওরের মাধ্যমে প্যারেন্টিং পেয়েছে যে সে ক্রাইমটাকেই ভাবছে যে ইট ইজ দ্য স্ট্রেংথ, তো ওইটার মাধ্যমে সে পিস খুঁজছে। কিন্তু ওই পিস খোঁজাটা কিন্তু আলটিমেটলি সে পিস পাবে না যখন লাস্ট ডে আসবে তার জীবনে। তো ওই জন্য নিজের সাকসেসটা কি, আইডিয়ালি কি তাকে সাকসেস দেবে, কি তাকে পিস দেবে, সেটা যদি কেউ চক আউট যত কম বয়সে করবে তত তার মানে হ্যাপিনেস বাড়বে। ঠিক ঠিক ঠিক। প্রতিটা অভিভাবকের পড়া উচিত মানে একটা বই, মিরাকল মর্নিং বাই মিস্টার হল, মিরাকল মর্নিং। একটা অভ্যাস যা শিশুদের জীবন থেকে মুছে ফেলা উচিত, মোবাইল স্ক্রলিং। তুমি কখনো তোমার সন্তানকে বলো না এমন একটি কথা, ইউ ডোন্ট ডিজার্ভ দিস। ওকে, ভেরি নাইস। তোমার কাছে পিতৃত্বের সবচেয়ে সুন্দর মুহূর্তটি কোনটি? যে সময় আমার বাচ্চা আমাকে প্রথম দেখেছিল। ওকে, আমরা আমাদের আজকের পডকাস্ট এখানেই শেষ করব। বেশ অনেকটা সময় তোমার সঙ্গে আড্ডা দিলাম এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা আগামীতে চেষ্টা করব আরো নতুন নতুন কিছু টপিক নিয়ে তোমার সঙ্গে কথা বলার, কারণ কি আমি জানি তুমি একটা ভান্ডারা, তোমার কাছে প্রচুর জিনিস রয়েছে এবং আমি চাইবো, আশা করি আমার দর্শক বন্ধুরাও চাইবে তোমাকে আরো অনেকবার শোনার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই লিখে জানাবেন আজকের টপিকের কোন জিনিসটি আপনাকে সবচাইতে বেশি অনুপ্রাণিত করলো, কোনটা আপনার কাছে খুব ভালো লাগলো, পাশাপাশি নতুন আর কোন কোন টপিকে আপনারা চাইছেন, কোন কোন গেস্টকে আপনারা চাইছেন আমাদের পডকাস্টকে, অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর যদি পডকাস্টটি ভালো লাগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থাকবেন।